আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। ড্রিম স্কুলের পক্ষ থেকে আজকে তোমাদের সাথে আছি আমি, ঢাকা ইউনিভার্সিটির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট থেকে তোমাদের মাহিন পাইয়া। আজকে আমরা তোমাদের উচ্চতর গণিতেরই অনেক মজার একটা অধ্যায় সম্পর্কে পড়াশোনা করব। অধ্যায়টির নাম স্থানাঙ্ক জ্যামিতি। এটি শুধুমাত্র দশম শ্রেণীর সবাই যে পড়তে পারবে এমন নয়, তোমরা যারা ক্লাস 9-এর আছো তারাও কিন্তু চাইলে এখন থেকেই এই অধ্যায়টির প্রিপারেশন শুরু করতে পারো। তাহলে তোমরা যারা সবাই আছো সবাই বন্ধুদের মেনশন করে দাও, সবাইকে জানিয়ে দাও। খুবই মজার এবং অনেক আকর্ষণীয় একটি অধ্যায় নিয়ে তোমাদের সামনে এসেছি। আশা করছি তোমরা সবাই অনেক অনেক এনজয় করবা। তোমরা কে কোথায় থেকে আছো, কে কোথায় থেকে জয়েন করছো, সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও, ঠিক আছে? তাহলে চলো আমরা আস্তে আস্তে শুরু করি আমাদের উচ্চতর গণিতের অনেক মজার একটা চ্যাপ্টার। অধ্যায়টা যেমন মজার ঠিক তেমনি গুরুত্বপূর্ণ। তোমাদের এসএসসি পরীক্ষাতে এই অধ্যায় থেকে অবশ্যই সৃজনশীল এবং এমসিকিউ থাকবে। অধ্যায়টা কিন্তু অনেক সোজা, তোমরা যদি ভালো করে একটু বোঝার চেষ্টা করো, আমার সাথে সাথে তাল মিলিয়ে চলো, আমি প্রশ্ন করলে সেগুলোর উত্তর নিজেরা দেওয়ার ট্রাই করো, তাহলে আশা করছি এই ক্লাসেই তোমরা অধ্যায়টি সম্পর্কে পুরোপুরি জানতে পারবে। তাহলে চলো আমরা অধ্যায়টি শুরু করতে পারি। মূলত রেনে দে কার্তে নামের একজন বিজ্ঞানী, যাকে আমরা বলি রেনে দেসকার্তেস, তিনি স্থানাঙ্ক জ্যামিতি সম্পর্কে সর্বপ্রথম ধারণা প্রবর্তন করেন। তার নাম থেকেই এই যে দেসকার্তেস, সেখান থেকে স্থানাঙ্ক জ্যামিতি কিংবা কার্টেশিয়ান জিওমেট্রি বা কোঅর্ডিনেট জিওমেট্রিটা এসেছে। আমরা কি যেমন স্থানাঙ্ক জ্যামিতি বলতে পারি, ঠিক তেমনি কার্টেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাও বলতে পারি। তাহলে এই রেনে দে কার্তে, এই যে বিজ্ঞানী বা গণিতবিদ, তিনি সর্বপ্রথম এই ধারণাটা প্রবর্তন করেন। চলো আমরা তাহলে স্থানাঙ্ক জ্যামিতি কি, এটা দ্বারা কি বোঝানো হয়, সব কিছু একদম শূন্য থেকে শুরু করি। আমি মনে করব তোমরা আজকেই প্রথম এই টপিকটা পড়ছো এবং সেভাবেই তোমাদের সাথে এটা জানার, বোঝার, শেখার চেষ্টা করব। প্রথমে আমাদের বুঝতে হবে স্থানাঙ্ক ব্যবস্থা কি। আমরা সবাই কিন্তু একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে আগে পড়েছি, সবাই পড়েছি না? এই যে দেখো, আমি আঁকালেই বুঝতে পারবা, এই যে সংখ্যা রেখা, আমরা সবাই এটি পড়েছি। সংখ্যা রেখা সম্পর্কে আমরা সবাই জানি, একটা মূল বিন্দু থাকে, এই মূল বিন্দুর ডান পাশে থাকে হচ্ছে 1 2 3 4। যত ধনাত্মক সংখ্যাগুলো আছে তারা সবাই মূল বিন্দুর ডানে অবস্থান করে। আর মূল বিন্দু থেকে বা শূন্য থেকে বামে কারা থাকে, এই পাশে থাকে -1 -2 -3। এটাকে আমি একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা কেন বললাম, এর পেছনের প্রধান কারণটা হচ্ছে এখানে মাত্রাটা কিন্তু একটাই। দেখো, শুধু দৈর্ঘ্য বরাবর এটা অবস্থান করছে। যেহেতু মাত্রা একটা, সেই জন্য আমরা একে বলি একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। কিন্তু আমরা যখন কোনো একটা তল নিয়ে কথা বলবো, তোমাদের বইয়ের পৃষ্ঠার উপরিভাগ কিংবা এই বোর্ডটা, এটা কিন্তু একমাত্রিক না, কারণ এর দৈর্ঘ্য আছে, এর প্রস্থ আছে। তাহলে যারা দ্বিমাত্রিক দৈর্ঘ্য কিংবা প্রস্থ থাকবে, তাদেরকে প্রকাশ করার জন্য আমাদের প্রয়োজন দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটা কি? যাদেরকে আমরা প্রকাশ করি দৈর্ঘ্য প্রস্থ, অর্থাৎ দুইটা মাত্রা থাকবে। কেমন সেটা চলো দেখে ফেলি। চলো আমরা তাহলে সেটা দেখে ফেলি। ওকে, তাহলে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, এই তো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, এই যে এইরকম করে থাকবে, এইরকম করে থাকবে। অর্থাৎ আনুভূমিক কিংবা ভূমি বরাবর একটা রেখা থাকবে এবং উচ্চতা বরাবর কিংবা এই বরাবর হচ্ছে একটা লম্ব বরাবর একটা রেখা থাকবে। ঠিক আছে? তাহলে এই তো আনুভূমিক বরাবর যেই রেখাটা আমরা দেখতে পাচ্ছি, আনুভূমিক বরাবর যেই রেখাটা আমরা দেখতে পাচ্ছি তাকে আমরা বলি হচ্ছে এক্স অক্ষ, তাকে আমরা বলি এক্স অক্ষ। আর ঠিক এই যে লম্বা বরাবর যে রেখাটা দেখতে পাচ্ছি তাকে আমরা বলি হচ্ছে ওয়াই অক্ষ। ঠিক আছে? আনুভূমিক বরাবর এই যে অক্ষটা তাকে আমরা বলি এক্স অক্ষ এবং এই লম্ব বরাবর যে অক্ষটা তাকে আমরা বলি ওয়াই অক্ষ। সবাই শুনতে পাচ্ছ?
সবাই আমার সাথে সাথে নিজে নিজে বলার ট্রাই করবা, ঠিক আছে? তোমরা যত বেশি এঙ্গেজ হবা তত ভালো করে সব পড়া বুঝতে পারবা, ঠিক আছে? তাহলে এই তো আমরা এই ভূমি বরাবর এটাকে বলি এক্স অক্ষ বা এক্স এক্সিস বলি, আর এই বরাবর হচ্ছে ওয়াই অক্ষ কিংবা ওয়াই এক্সিস। এখন এই যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আছে, এই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা যখন একটা বিন্দু বসাবো, কেমন? আমরা ধরো এখানে কোনো একটা বিন্দু বসালাম, এই যে এই বিন্দুটা, তো এই বিন্দুটার অবস্থান আমরা কিভাবে বের করব আমরা এখন সেটা দেখব। দেখো একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা যদি এই তো শূন্য থেকে ডান দিকে যেতাম তাহলে কিন্তু এখানে একটাই বিন্দু পেতাম, সেটা পেতাম হচ্ছে আমরা 1, সেটা আমরা পেতাম 1। এই যে দেখো আমরা যখন শূন্য থেকে ডান দিকে এক ঘর যেতাম তখন আমরা পেতাম 1, 2 ঘর গেলে 2, এই দিকে তোমার যখন যেতাম বা দিকে তখন এক ঘর গেলে আমরা পেতাম -1, 2 ঘর গেলে পেতাম -2। কিন্তু যখন আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আসব তখন আমাদের এই অবস্থাটা বা এই বিন্দুটা প্রকাশ করার জন্য কিন্তু দুইটা মাত্রা প্রয়োজন, তাই না? দুইটা মাত্রা আমাদের প্রয়োজন হবে। আমরা শুধুমাত্র এই একটা সংখ্যা দ্বারা এই বিন্দুটার অবস্থান নিশ্চিত করতে পারবো না। তাহলে কিভাবে করব দেখো, মনে করো আমাদের এই বিন্দুটা হচ্ছে পি একটা বিন্দু এবং এই পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। এই পি বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। এই যেখানে এক্স দেখতে পাচ্ছ না, আমি যেটা এক্স লিখলাম, এই এক্সটাকে বলা হয় ভুজ। এই যে এক্স দেখতে পাচ্ছ একে বলা হয় ভুজ, ইংরেজিতে আমরা বলি হচ্ছে অ্যাবসিসা। আর এই তো ওয়াই আমরা দেখতে পাচ্ছি, এই ওয়াইটাকে বলে কোটি, এই ওয়াইটাকে বলে কোটি কিংবা অর্ডিনেট, ঠিক আছে? তাহলে এই বিন্দুতে আমরা যাব কিভাবে একটু চিন্তা করো তো। এই বিন্দুতে যাওয়ার জন্য তোমার কি কাজটা করতে হবে? তার আগে আরেকটা কথা জানিয়ে রাখি, এই যে আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এই দুইটা অক্ষ কিন্তু একটা বিন্দুতে ছেদ করেছে। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এই দুইটা অক্ষ একটা বিন্দুতে ছেদ করেছে, একে আমরা বলি হচ্ছে মূল বিন্দু, ঠিক আছে? একে আমরা বলি মূল বিন্দু, অরিজিন, অরিজিনের ও থেকে একে আমরা বলি হচ্ছে মূল বিন্দু। এখান থেকে আমরা সব কিছু হিসাব নিকাশ করি। এই ক্ষেত্রে যেমন আমরা এই 0 থেকে হিসাব নিকাশ করতাম, এখানে আমরা কি করব? মূল বিন্দু থেকে হিসাব নিকাশ করব। তাহলে চলো আমরা এখন দেখি কিভাবে আমরা এই বিন্দুটা পেতে পারি। দেখো এই বিন্দুটা পেতে হলে আমাদের কি করতে হবে বলো তো? এই বিন্দুটা পেতে হলে আমাদের কিন্তু প্রথমে এক্স অক্ষ বরাবর কিছুটা দূরত্ব অতিক্রম করতে হবে, তাই না? আমাদের এক্স অক্ষ বরাবর কিছুটা দূরত্ব অতিক্রম করতে হবে। এই তো আমরা হচ্ছে এক্স অক্ষ বরাবর এই যে এতটুকু দূরত্ব অতিক্রম করলাম। আমরা কি বিন্দুটা পেয়ে গেছি? বিন্দুটা কিন্তু পাইনি। আমরা এক্স অক্ষ বরাবর এতটুকু দূরত্ব যখন অতিক্রম করলাম, ঠিক এখান থেকে আমাদের উপরে এতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে আমরা কি করলাম? এই মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর কিছুটা দূরত্ব অতিক্রম করলাম, তারপর ঠিক এখান থেকে ওয়াই অক্ষ বরাবর আবার কিছুটা পথ অতিক্রম করলাম। তাহলে এর মাধ্যমে কিন্তু আমরা বিন্দুটা পেয়ে গেছি। তাহলে কি হলো? এই যে মূল বিন্দু থেকে এই পর্যন্ত দূরত্ব যেটা অতিক্রম করলাম, এই দূরত্বটাকেই আমরা প্রকাশ করতে পারি এক্স দিয়ে। এই দূরত্বটাকে আমরা প্রকাশ করতে পারি কি দিয়ে বলতো? এটাকে আমরা প্রকাশ করতে পারি এক্স দিয়ে। এই যে ভুজ, এই ভুজটা আসলে এখান থেকে আসে। এতটুকু দূরত্ব আমরা আনুভূমিক বরাবর গিয়েছি, এক্স অক্ষ বরাবর গিয়েছি, ওই জন্য এটা হচ্ছে এক্স। তাহলে তোমরা একটু আমাকে জানিয়ে দাও ওয়াই কোনটা হবে? ওয়াই কোনটা হবে? এই তো ঠিক লম্ব বরাবর আমরা যেই দূরত্ব অতিক্রম করেছি, লম্ব বরাবর এই যে এটা এতটুকু দূরত্বটা হবে ওয়াই। তাহলে আমরা এক্স অক্ষ বরাবর এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করলাম, তারপর ঠিক ওখান থেকে ওয়াই অক্ষ বরাবর ওয়াই দূরত্ব অতিক্রম করলাম, তাহলে কিন্তু আমরা এই পি বিন্দুটা পেয়ে গেছি, তাই না? তখনই আমরা এই পি বিন্দুটা পেয়ে গেলাম। তাহলে এর মাধ্যমেই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা কোনো একটা বিন্দুকে পেয়ে থাকি। আশা করছি এই পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ার। আশা করছি তোমরা সবাই এই পর্যন্ত ক্লিয়ার, ঠিক আছে? ওকে, এই পর্যন্ত বুঝতে পারলে চলো আমরা স্থানাঙ্ক নিয়ে
আরও বেশ কিছু পড়াশোনা করব। ঠিক আছে, আমরা স্থানাঙ্ক নিয়ে আরও বেশ কিছু মজার মজার পড়াশোনা করব। তাহলে একটু দেখো তো, এখানে কিন্তু আমাদের জিরোটা ছিল মূল বিন্দু, এই শূন্যটা ছিল বা জিরোটা ছিল এখানে মূল বিন্দু। অরিজিনের ও থেকে আমরা একে বলতাম অরিজিন বা মূল বিন্দু। এখান থেকে আমরা সব দূরত্ব হিসাব নিকাশ করতাম। তাহলে যেহেতু এটা জিরো, শূন্য, এখান থেকে আমরা যাত্রা শুরু করছি, ওই জন্য আমরা এই বিন্দুর স্থানাঙ্ককে প্রকাশ করব 0,0 দিয়ে, অর্থাৎ 0,0 দিয়ে। কারণ এখানে ভুজও শূন্য, কোটিও শূন্য। তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে তোমার দূরত্ব কত? শূন্য না? তুমি এখান থেকে যদি তোমার হিসাব নিকাশটা শুরু করো, তোমার থেকে তোমার দূরত্ব কিন্তু শূন্য। আমরা যেহেতু এখান থেকে হিসাব নিকাশটা করছি, ওই জন্য কি হবে, ওই জন্য এখানকার আমরা স্থানাঙ্কগুলো প্রকাশ করব 0,0 দিয়ে। ঠিক আছে, 0,0 দিয়ে। ওকে, একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে আমরা শূন্য থেকে ডানে বলতাম হচ্ছে ধনাত্মক, বামে বলতাম আমরা ঋণাত্মক। এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে এই যে আমাদের মূল বিন্দুটা আছে, অরিজিনটা আছে, এই অরিজিন থেকে এক্স অক্ষের ডান দিকে যারা থাকবে, এই অরিজিন থেকে এক্স অক্ষের ডান দিকে যারা থাকবে তারা সবাই কি হবে, তারা সবাই হবে ধনাত্মক। ঠিক আছে, তাহলে দেখো এই জিরো বা ও কিংবা মূল বিন্দু, এখান থেকে ডান দিকে যখন আমরা যাব এক্স অক্ষের, তারা সবাই হবে ধনাত্মক, তারা সবাই হবে ধনাত্মক। এবং তাহলে বাঁ দিকে যারা যাবে তারা কি হবে, বাঁ দিকে যারা আসবে তারা সবাই হবে ঋণাত্মক। তাহলে এক্স অক্ষের এই মূল বিন্দু থেকে ডান দিকে যারা থাকবে তারা সবাই হবে ধনাত্মক, এবং বাঁ দিকে যারা থাকবে তারা সবাই হবে ঋণাত্মক। তাহলে এখন বলো তো, ওয়াই অক্ষের ক্ষেত্রে আমরা কি বলবো? তোমরা একটু বলার চেষ্টা করো, ওয়াই অক্ষের ক্ষেত্রে আমরা কি বলবো? ওয়াই অক্ষের ক্ষেত্রে এই যে আমাদের মূল বিন্দু, মূল বিন্দু থেকে উপরে যারা অবস্থান করবে, মূল বিন্দু থেকে উপরে যারা অবস্থান করবে তারা সবাই কি হবে, তারা সবাই হবে ধনাত্মক। তাহলে মূল বিন্দু থেকে উপরে যারা অবস্থান করবে তারা সবাই হবে ধনাত্মক। তাহলে বুঝতেই পারছো, মূল বিন্দু থেকে ওয়াই অক্ষের নিচে যারা অবস্থান করবে তাদেরকে আমরা বলবো হচ্ছে ঋণাত্মক। তাহলে এই তো এরাও কিন্তু ঋণাত্মক। তাহলে আশা করছি আমরা বুঝতে পারলাম, আশা করছি আমরা বুঝতে পারলাম কিভাবে হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থায়, কিভাবে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা হচ্ছে ধনাত্মক, ঋণাত্মক কিংবা মূলবিন্দু এই সবগুলো চিহ্নিত করতে পারি। ঠিক আছে, তোমরা সবাই কি শুনতে পাচ্ছ? আমি যখন পড়াবো কিংবা কোনো প্রশ্ন করব, আমার সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করবা, নিজে ভাবার চেষ্টা করবা। তোমরা যত ভাববা, যত এঙ্গেজ হওয়ার ট্রাই করবা, তোমরা তত ভালো করে বুঝতে পারবা। ঠিক আছে, সাথে সাথে নিজেদেরও প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, চলো আমরা তাহলে স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে আরও কিছু পড়াশোনা করি। আমরা স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে আরও কিছু পড়াশোনা করি। ওকে, তাহলে এই যে এটা আমাদের ছিল, এটা আমাদের ছিল হচ্ছে ওয়াই অক্ষ, এটা আমাদের হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। ঠিক আছে, ওকে, তাহলে আমরা কি করতাম, আমরা এই দিকে হচ্ছে বলতাম এক্স অক্ষ, এই দিকে আমরা বলতাম ওয়াই অক্ষ। আর এই তো মূল বিন্দু, এই তো মূল বিন্দু, এটা হচ্ছে ও 0,0। এই মূল বিন্দু থেকে যখন ডানে যাব সবাই কিন্তু পজিটিভ ছিল, তাহলে এটা হচ্ছে পজিটিভ 1 2 3 4 5 6 7। ঠিক আছে, আবার যখন উপরে যাইতাম তখন কি হবে 1 2 3 4 5 6 7। এরকম করে আমরা এখানে পজিটিভ সংখ্যাগুলো লিখে ফেলবো, এখানে পজিটিভ সংখ্যা, আর এই দিক হচ্ছে কি, এই দিকেও পজিটিভ সংখ্যা, এই দিকেও পজিটিভ সংখ্যা। ঠিক সেম ভাবে আমরা নিচের দিকে কিংবা বাঁ দিকেও কিন্তু এগুলো প্রকাশ করতে পারি। কিভাবে চলো একটু দেখি। ধরো নিচের দিকে যখন আমরা বলবো তখন কি হবে, এই জিনিসটা হবে -1, এটা -2, এটা -3, এইভাবে নিচের দিকে চলতে থাকবে। ঠিক আছে, আবার এই দিকে যখন আসবো এটা হবে তোমার -1 -2, এইভাবে করে এই দিকে চলতে থাকবে। তাহলে আমি এখন বেশ কয়েকটা বিন্দু এখানে দেব, এই বিন্দুগুলো কিভাবে আমি স্থানাঙ্কে বসাবো
বা এই জায়গাগুলোতে বসাবো সেটা আমরা একটু বোঝার ট্রাই করি। তোমরা আমার সাথে সাথে একটু এঙ্গেজ হওয়ার ট্রাই করো। ওকে, আমাদের এটা হচ্ছে y অক্ষ, এটা x অক্ষ, এটা x অক্ষ। এখন আমরা হচ্ছে একটু পয়েন্টগুলো দিয়ে ফেলি। এটা 1 2 3 4 5 6 -1 -2 -3 -4 -5। এইদিকেও এরকম হবে 1 2 3 4 5। এইদিকে হবে -1 -2 -3 -4 -5। আর এই যে এই ব্যাটাটা একদম এই দুইটার সাথে বসে আছে, এই যে এটা, একে আমরা বলতাম কি 0, 0 0, 0। এখন আমি যদি তোমাকে বলি যে 4, 3 4, 3 এই বিন্দুটা আমরা কিভাবে পাবো? 4, 3 এই বিন্দুটা আমরা কিভাবে পাবো? একটু বলার ট্রাই করো তো। 4, 3 আমরা কিভাবে পাবো? 4, 3 বিন্দুটা পেতে হলে এই যে 4, 3 বলছি, এই 4 পার্টটা হচ্ছে ভুজের স্থানাঙ্ক। এই 4 পার্টটা হচ্ছে ভুজের স্থানাঙ্ক আর 3 হচ্ছে কোটির স্থানাঙ্ক। তাহলে আমরা কিভাবে বের করব? আমরা প্রথমে 4, 3 যেহেতু বলেছে, 4, 3 অর্থাৎ x অক্ষের ধনাত্মক দিকে আমার যেতে হবে 4 ঘর, তারপর y অক্ষের ধনাত্মক দিকে যেতে হবে 3 ঘর। এই তো x অক্ষের ধনাত্মক দিকে 4 ঘর গেলাম, 1 2 3 4। তারপর এখান থেকে y অক্ষের ধনাত্মক দিকে 3 ঘর, এই তো 1 2 3। তাহলে এই যে এই পয়েন্টটা এটা আমার কি হবে? এই পয়েন্টটা হবে 4, 3 4, 3। এখন তোমাকে যদি আমি বলি -2, -3 এই বিন্দুটা কিভাবে পাবা? -2, -3 এই বিন্দুটা কিভাবে পাবা? চলো আমরা দেখি, তোমরা নিজেরা বের করার ট্রাই করো। -2, -3, তাহলে -2 অর্থ কি? -2, -3 অর্থাৎ ভুজের মান -2, কোটির মান -3। ভুজের মান -2 মানে কি? x অক্ষের বাঁ দিকে আমাকে 2 ঘর যেতে হবে এবং y অক্ষের নিচের দিকে আমাকে 3 ঘর যেতে হবে। সহজ না? করে ফেলি। এই তো x অক্ষের বাঁ দিকে আমরা 2 ঘর গেলাম, এই তো -2। তারপর y অক্ষের নিচের দিকে আমরা 3 ঘর যাব, এই তো 1 2 3। এই যে এই বিন্দুটা, এটা হবে -2, -3। তাহলে এইভাবে স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা কোনো একটা বিন্দুর অবস্থান বের করতে পারি। তাহলে তোমাদের একটা চটপট প্রশ্ন দিই, তোমরা করে ফেলো দেখি। তোমরা আমাকে বলো তো 7, -3 বা 5, -3 দিলাম, 5, -3 এটা কিভাবে পাবে? 5, -3 আমরা কি করব? x অক্ষ বরাবর 5 ঘর যাব ডান দিকে, যেহেতু এটা পজিটিভ, এবং y অক্ষ বরাবর 3 ঘর যাব। কোন দিকে? উপরে নাকি নিচে? নিচে না, মাইনাস যেহেতু, তো নিচে আমরা 3 ঘর যাব। তাহলে বিন্দুটা কোথায় হবে? এই যে 5, -3, অনেকটা এই যে এখানে, এটা হবে 5, -3। তাহলে আশা করছি বিন্দুগুলো কিভাবে নির্ণয় করতে হয় এটা সম্পর্কে আমাদের সবারই ধারণাটা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এখন মজার একটা ব্যাপার দেখি, চলো। আমাদের এটা ছিল x অক্ষ, আমাদের এটা দেখি, এই যে এটা ছিল x অক্ষ, এটা ছিল y অক্ষ, আর এই দুইটা অক্ষ মূল বিন্দুতে মিলিত হয়েছিল, যার স্থানাঙ্ক ছিল 0, 0, যার স্থানাঙ্ক ছিল 0, 0। এখন দেখো তো, এই দুইটা অক্ষ যখন পরস্পরকে ছেদ করলো, এখানে 4টা তোমার জায়গা তৈরি হলো না? 4টা জায়গা তৈরি হলো না? 4টা জায়গা। আমি যদি এটাকে একটা তল চিন্তা করি, এটাকে একটা তল যদি চিন্তা করি, তাহলে এই দুইটা অক্ষরেখা পরস্পর মিলিত হওয়ার পর 4টা কিন্তু ঘর তৈরি করেছে, 4টা ঘর তৈরি করেছে। 4টা ঘর না? 4টা ঘর। এই জন্য
আমরা একে আদর করে বলি চতুর্ভাগ। ঠিক আছে, 4টা ঘর যেহেতু, এই জন্য প্রত্যেকটা ঘরকে আমরা বলি হচ্ছে চতুর্ভাগ। তারপর চতুর্ভাগ আমরা বলে ফেললাম। এখন কি হবে দেখো, এখন এই যে এই ঘরটা আছে ডান দিকে, একে আমরা বলি হচ্ছে প্রথম চতুর্ভাগ, কিংবা আমরা বলি ফার্স্ট কোয়াড্রেন্ট। চতুর্ভাগের ইংরেজি হচ্ছে কোয়াড্রেন্ট। ঠিক আছে, তাহলে এই যে ডান দিকে এখানে যে চতুর্ভাগটা আছে তাকে আমরা বলি ফার্স্ট কোয়াড্রেন্ট কিংবা প্রথম চতুর্ভাগ। তারপর এই তো এই পাশে যে অবস্থান করছে তাকে আমরা বলি সেকেন্ড কোয়াড্রেন্ট কিংবা দ্বিতীয় চতুর্ভাগ। এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট কিংবা প্রথম চতুর্ভাগ, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট কিংবা দ্বিতীয় চতুর্ভাগ। তারপর এই যে এখানে যে অবস্থান করছে তাকে আমরা বলি থার্ড কোয়াড্রেন্ট কিংবা তৃতীয় চতুর্ভাগ, এবং এটাকে আমরা বলবো ফোর্থ কোয়াড্রেন্ট কিংবা চতুর্থ চতুর্ভাগ। তাহলে কি হলো, এই তলটাকে দুইটা অক্ষরেখা 4টা ভাগে ভাগ করে ফেললো। প্রত্যেকটা ভাগকে আমরা বলতাম কি বলতো, চতুর্ভাগ কিংবা কোয়াড্রেন্ট। সবগুলোকে আমরা বলতাম, প্রত্যেকটা ভাগকে বলতাম চতুর্ভাগ কিংবা কোয়াড্রেন্ট। তাহলে এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। এই পর্যন্ত আশা করছি আমরা সবাই ক্লিয়ার। দেখি তোমরা কে কি বলেছো, দেখি তোমরা কে কি বলছো উপরে। হ্যাঁ, সবাই ঠিক উত্তর দিচ্ছ। সালাম জানিয়েছো অনেকে, ওয়ালাইকুম আসসালাম। কিশোরগঞ্জ থেকে আসছে, ঢাকা থেকে আছে। আসলে এটাই বুঝছো অনলাইন ক্লাসের একটা জাদু বলতে পারো, ম্যাজিক বলতে পারো। আমরা বাংলাদেশের সব প্রান্ত থেকে এখানে যুক্ত হতে পারি, সবাই আমরা ভালো করে শিখতে পারি। তো শুধুমাত্র নিজে শিখলেই তো হবে না, তোমার যারা বন্ধু বান্ধব আছে সবার কাছে এই ক্লাসটি শেয়ার করে দাও। সবাই যেন আমরা এই ক্লাস থেকে কিছু হলেও একটু শিখতে পারি, যেন তোমাদের এই অধ্যায় নিয়ে সব কনসেপ্ট সব ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, সব প্রবলেম ক্লিয়ার হয়ে যায়। অনেকে উত্তর দিয়েছো, অনেক ভালো। এইভাবেই সবাই একটু এঙ্গেজ করার ট্রাই করো। তাহলে এই দেখো আমাদের কিন্তু ইয়ার ভাইও কিন্তু ক্লাসে আছে, ইয়ার ভাইও কিন্তু ক্লাস করছে। তোমরাও সবাই ক্লাসে তাড়াতাড়ি চলে আসো। ওকে, তো আমরা এখন চতুর্ভাগ সম্পর্কে জানলাম, চতুর্ভাগ সম্পর্কে জানলাম। এখন কোন চতুর্ভাগে বিন্দুগুলোর তোমার প্রকৃতি কেমন হবে বা তাদের স্থানাঙ্কগুলো কেমন হবে, এটা আমরা একটু বোঝার চেষ্টা করব। ঠিক আছে, এটা একটু বোঝার চেষ্টা করব। ওকে, চলো। ঠিক আছে, তাহলে ঠিক আগের বারের মতোই এটা হচ্ছে আমাদের y অক্ষ, এটা হচ্ছে আমাদের x অক্ষ। ঠিক আছে, y অক্ষ, x অক্ষ। এখন প্রথম চতুর্ভাগ নিয়ে একটু চিন্তা করো, প্রথম চতুর্ভাগ নিয়ে একটু চিন্তা করো। মনে করো প্রথম চতুর্ভাগে তুমি কোনো একটা বিন্দুর অবস্থান বের করতে চাও, প্রথম চতুর্ভাগে তুমি কোনো একটা বিন্দুর অবস্থান বের করতে চাও। তাহলে বের করে ফেলো, একটা বিন্দু তোমার ইচ্ছা মতো নিয়ে নাও, একটা বিন্দু তোমার ইচ্ছা মতো নিয়ে নাও। তাহলে এই বিন্দুটা আমি ধরলাম পি। এই বিন্দুটাকে পেতে হলে কি করতে হবে দেখো তো, এক্স অক্ষের ধনাত্মক দিকে আমার কিছু পরিমাণ যেতে হবে, তারপর ওয়াই অক্ষের ধনাত্মক দিকে আমার কিছু পরিমাণ যেতে হবে। মানে আমি এই চতুর্ভাগে বা প্রথম কোয়াড্রেন্টে যেই বিন্দুটাই নিই না কেন তার ভুজও হবে পজিটিভ, কোটিটাও হবে পজিটিভ। কারণ আমরা এক্স অক্ষের ধনাত্মক দিকে যাচ্ছি, ওয়াই অক্ষেরও ধনাত্মক দিকে যাচ্ছি, এই জন্য ভুজটাও হবে পজিটিভ, কোটিটাও হবে পজিটিভ। আমরা ধরলাম এটা হচ্ছে 4,3, এটা 4,3। কিভাবে পেয়েছি, এই তো দেখো এক্স অক্ষ বরাবর 4 ঘর গেলাম, 1 2 3 4। ঠিক আছে, আচ্ছা আরেকটু সুন্দর করে করি, 1 2 3 4, 1 2 3 4। তারপর y অক্ষ বরাবর উপরের দিকে গিয়েছি 3 ঘর, এই তো 1 2 3। এইভাবে কিন্তু আমরা এই বিন্দুটা পেয়ে গেছি। এখন তুমি দুনিয়াতে যতগুলো ধনাত্মক ভুজ এবং ধনাত্মক কোটি নাও না কেন, তুমি ধনাত্মক ভুজ এবং ধনাত্মক কোটি বিশিষ্ট কোনো একটা বিন্দু নিয়েছো, ওই বিন্দুটা সবসময় প্রথম চতুর্ভাগেই থাকবে, তাই না? কারণ এখানে এক্স এর মানটাও পজিটিভ, ওয়াই এর মানটাও পজিটিভ, ভুজও পজিটিভ, কোটিটাও পজিটিভ। ওই জন্য
ভুজ পজিটিভ এবং কোটি পজিটিভ এমন সকল বিন্দু আমরা প্রথম চতুর্ভাগেই পাবো। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে কি হবে বলো তো? এই ফার্স্ট কোয়াড্রেন্টে আমাদের ভুজটাও হবে পজিটিভ, কোটিটাও হবে পজিটিভ। এই তো ভুজটাও হবে হচ্ছে পজিটিভ, কোটিটাও হবে পজিটিভ, কোটিটাও হবে পজিটিভ। তাহলে ভুজ পজিটিভ এবং কোটি পজিটিভ এমন সকল বিন্দু আমরা প্রথম চতুর্ভাগে পাবো। এবার দ্বিতীয় চতুর্ভাগের কথা একটু খেয়াল করো তো। দ্বিতীয় চতুর্ভাগ, এই দ্বিতীয় চতুর্ভাগের কোনো একটা বিন্দু, যে কোনো একটা বিন্দু মনে করো দ্বিতীয় চতুর্ভাগে একটা বিন্দু, এটা মনে করো হচ্ছে কিউ, এটার স্থানাঙ্ক হচ্ছে, আচ্ছা স্থানাঙ্ক কত হবে এটা পরে বলবো, আগে চলো একটু দেখি এই কিউ বিন্দুটা আমরা পাবো কিভাবে। কিউ বিন্দুটা পেতে হলে কি করব বলো তো? আমরা হচ্ছে মূল বিন্দু থেকে বাঁ দিকে কিছু পরিমাণ যাব, তারপর ওপরের দিকে কিছু পরিমাণ যাব, তাই না? বাঁ দিকে প্রথমে যাব, তারপর যাব ওপরের দিকে। তো চলো আমরা যাই। এই তো বাঁ দিকে হচ্ছে আমরা কিছু দূর আসলাম, এই তো বাঁ দিকে আমরা কিছু দূর আসলাম, তারপর এখান থেকে ওপরের দিকে গিয়েছি। এখন বাঁ দিকে যেহেতু তোমার নেগেটিভ, ভুজের মানটা নেগেটিভ, ওপরের দিকে কোটির মানটা পজিটিভ, ওই জন্য এই চতুর্ভাগে তুমি যেই বিন্দুটাই নাও না কেন তার ভুজ হবে নেগেটিভ, কোটি হবে পজিটিভ। ঠিক আছে, চলো আমরা দেখি। মনে করা হচ্ছে এটা 1, এটা 2, এটা 3, এটা 4। ঠিক আছে, অবশ্যই মাইনাস হবে, অবশ্যই মাইনাস হবে। তাহলে আমরা এক্স অক্ষ বরাবর বাঁ দিকে এসেছি 4 ঘর, ওয়াই অক্ষ বরাবর মনে করো 3 ঘর এসেছি। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? এটা হবে -4,3। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে তুমি যেই বিন্দু নাও না কেন, এই দুনিয়াতে যতগুলো বিন্দু দ্বিতীয় চতুর্ভাগে আছে তাদের ভুজ হবে নেগেটিভ, কোটি হবে পজিটিভ। তাহলে তোমরা একটু চিন্তা করো তো, তৃতীয় চতুর্ভাগে কি হবে? দ্বিতীয় চতুর্ভাগে ভুজটা হবে পজিটিভ, ভুজটা হবে পজিটিভ, কোটি হবে, এই ভুল লিখেছি, তোমরা আমার মতো ভুল করবে না। ভুজটা হবে কি বলো তো? ভুজটা হবে নেগেটিভ, ভুজটা হবে নেগেটিভ, কোটি হবে পজিটিভ। ওকে, ভুজটা হবে নেগেটিভ আর কোটি হবে পজিটিভ। ওকে, এখন তৃতীয় চতুর্ভাগ নিয়ে গেস করো তো দেখি তোমরা কে কে পারবে এটা। তৃতীয় চতুর্ভাগ নিয়ে তোমরা একটু গেস করার ট্রাই করো। তৃতীয় চতুর্ভাগের কোন একটা বিন্দু একটু আমরা নেওয়ার ট্রাই করি। আমরা এইগুলো দিয়ে নিই, এটা মনে করো -1, -2, -3, -4। তাহলে এই তৃতীয় চতুর্ভাগের কোন একটা বিন্দু মনে করো, সেই বিন্দুটা হচ্ছে তোমার এই যে এখানে আছে, এই বিন্দুটা মনে করো এই বিন্দুটা। এই বিন্দুর স্থানাঙ্ক পাবো কিভাবে? এই বিন্দুটার স্থানাঙ্ক পেতে হলে আমাকে এক্স অক্ষের ঋণাত্মক দিকে কিছু পরিমাণ আসতে হবে, ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে কিছু পরিমাণ যেতে হবে। তাহলে এক্স অক্ষের ঋণাত্মক দিকে আমরা কিছু পরিমাণ যাচ্ছি, ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে কিছু পরিমাণ যাচ্ছি, তার অর্থ এখানে আমাদের ভুজও হবে নেগেটিভ, কোটিও হবে নেগেটিভ। তাহলে এই পৃথিবীতে যতগুলো বিন্দুর ভুজ নেগেটিভ এবং কোটি নেগেটিভ তারা সবাই কিন্তু তৃতীয় চতুর্ভাগে অবস্থান করবে। ঠিক আছে, তারা তৃতীয় চতুর্ভাগে অবস্থান করবে। চলো আমরা দেখে ফেলি। এই তো এই বিন্দুটা পেতে হলে কি করব? আমরা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিকে এসেছি 3 ঘর, আর ওয়াই অক্ষের নিচের দিকে এসেছি আমরা 3 ঘর। এই বিন্দুর স্থানাঙ্ক হবে -3, তাহলে চটপট আমরা লিখে ফেলি কি হবে? এই যে তৃতীয় চতুর্ভাগে আমাদের ভুজও হবে নেগেটিভ, কোটিও হবে নেগেটিভ। ঠিক আছে, কোটিও হবে নেগেটিভ। তাহলে এটা আমাদের ছিল ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট। তাহলে তোমরা আমাকে চটপট বলো, চতুর্থ চতুর্ভাগ কিংবা ফোর্থ কোয়াড্রেন্টে কি ঘটনা ঘটবে? এখানে কোনো একটা বিন্দু আমরা যদি স্থাপন করি তার ভুজের মান এবং কোটির মান কত হবে তা একটু তাড়াতাড়ি বলে ফেলো দেখি। তোমরা কেউ উত্তর দিয়েছো কিনা? চটপট বলে ফেলো দেখি তোমরা কে কে পারো।
চলো আমি একটু দেখি। মনে করো চতুর্থ চতুর্ভাগে কোনো একটা বিন্দু আছে, চতুর্থ চতুর্ভাগে কোনো একটা বিন্দু, মনে করো বিন্দুটা এখানে, বিন্দুটা এখানে। এই বিন্দু পেতে হলে আমরা কি করব? এই বিন্দু পেতে হলে এক্স অক্ষের ধনাত্মক দিকে আমরা কিছু পরিমাণ যাব, ওয়াই অক্ষের নিচের দিকে কিছু পরিমাণ যাব, তাই না? এক্স অক্ষের ডান দিকে প্রথমে যাব, তারপর সেখান থেকে নিচের দিকে আসব, তাহলে তো আমরা এই বিন্দুটা পাবো। তাহলে কি হবে? এক্স অক্ষের ডান দিকে যেহেতু যাচ্ছি, ভুজ হবে হচ্ছে পজিটিভ, আর নিচের দিকে যেহেতু আসছি, কোটি হবে নেগেটিভ। তাহলে কি হবে দেখো, এই বিন্দুটা কি হচ্ছে, আমরা এক্স অক্ষ বরাবর গিয়েছি, আমরা এক্স অক্ষ বরাবর গিয়েছি, দেখো এখানে এই তো 4 ঘর, তারপর নিচের দিকে এসেছি আরো 4 ঘর, যেহেতু নিচের দিকে কোটি হবে ঋণাত্মক, ভুজ হবে ধনাত্মক। তাহলে চলো লিখে ফেলি। তাহলে কি হবে, এই বিন্দুটার স্থানাঙ্ক হবে -4, 4, -4, 4। ঠিক আছে, অনেক মজার নেই এগুলো, অনেক মজার। সবাই সবাই তোমার বন্ধুদের জানিয়ে দাও, সবাই যেন ক্লাসটা করতে পারে, তোমাদের সাথে সাথে তারাও যেন নতুন কোনো কিছু শিখতে পারে, তার জন্য ক্লাসগুলো তাদেরকেও দিয়ে দাও। ঠিক আছে, ওকে, এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। তাহলে কি হচ্ছে, আমরা যদি সামারি করি, তাহলে প্রথম চতুর্ভাগে ভুজও পজিটিভ, কোটিও পজিটিভ, ভুজও পজিটিভ, কোটিটাও পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে ভুজ হবে নেগেটিভ, কোটি হবে পজিটিভ, ভুজ নেগেটিভ, কোটি হবে পজিটিভ। তৃতীয় চতুর্ভাগে ভুজও নেগেটিভ, কোটিও নেগেটিভ। ঠিক আছে, আর চতুর্থ চতুর্ভাগে কি হবে, ভুজ হবে হচ্ছে পজিটিভ, কোটি হবে নেগেটিভ। এখান থেকে কিন্তু প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে, কোনো একটা বিন্দু তোমাকে দিয়ে বলবে এই বিন্দুটার অবস্থান কোন চতুর্ভাগে। আজকের পর থেকে ভুল হবে তোমাদের, আজকের পর থেকে ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই, তাই না? আজকের পর থেকে ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। ঠিক আছে, তাহলে চলো আমরা এখান থেকে লাস্ট একটা বিষয় শিখব, তারপর আমরা নতুন আরেকটা টপিকে চলে যাব। ঠিক আছে, লাস্ট আরেকটা বিষয় আমরা এখান থেকে শিখব। ঠিক আবার আগের বারের মতো, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। তোমাকে এখন বললো কি জানো, তোমাকে হচ্ছে ঠিক আগের মতো আমরা একটু চিহ্নিত করে ফেলি। এটা হচ্ছে আমাদের মূল বিন্দু 0, 0, এটা হচ্ছে 1, 2, 3, 4, 1, 2, 3, 4, -1, -2, -3, -4, এটা -1, -2, -3, -4। এবার কি হলো, এবার তোমাকে একটা বিন্দু দিয়েছে 3, 0, তোমাকে একটা বিন্দু দিয়েছে 3, 0। তো এই বিন্দুটা আমরা একটু খুঁজি, চলো। 3 মানে কি, এক্স অক্ষের ধনাত্মক দিকে 3 ঘর যাবে, এই তো ধনাত্মক দিকে 3 ঘর আসলো, কোটি তো 0, কোটি 0, মানে এই বেটা ওয়াই অক্ষের দিকে কোনো যাত্রাই করেনি, এই ওয়াই অক্ষের দিকে কোনো যাত্রাই করেনি, এই জন্য ভুজের মান 3, কোটির মান হচ্ছে 0। তাহলে দেখো তো এই 3, 0, এই যে এই বিন্দুটাই হচ্ছে 3, 0, এই 3, 0 বিন্দুটা কোথায় অবস্থান করছে বলো তো? 3, 0 এই বিন্দুটা কোথায় অবস্থান করছে বলতে পারবে? 3, 0 এটা কিন্তু এক্স অক্ষের উপরই অবস্থান করছে, এই বিন্দুটা এক্স অক্ষের উপরই অবস্থান করছে। এক্স অক্ষের কোন দিকে? ধনাত্মক দিকে না, মূল বিন্দু থেকে ডান দিকে, ওই জন্য 3, 0 এই বিন্দুটা ধনাত্মক এক্স অক্ষের উপর অবস্থান করছে। লিখে নাও, এটা কি হচ্ছে, এই 3, 0 বিন্দুটা এ হচ্ছে পজিটিভ এক্স অক্ষে অবস্থান করছে, অক্ষকে আমরা এক্সিসও বলতে পারি। ঠিক আছে, তাহলে এ হচ্ছে ধনাত্মক এক্স অক্ষে অবস্থান করছে। তাহলে আমাকে বলো তো 0, এই বিন্দুটা কোথায় অবস্থান করছে? 0, 0, তো 0, মানে কি, এই বিন্দুটার ভুজ 0, এই বিন্দুটার ভুজ 0, এই তো দেখো এই বিন্দুটার ভুজ হচ্ছে 0, কোটি হচ্ছে -7, মানে ওয়াই অক্ষের নিচের দিকে যাবে, এই তো ওয়াই অক্ষের নিচের দিকে। তাহলে এই তো এই দিকে কোথাও একটা বিন্দু হবে,
এইদিকে কোথাও একটা বিন্দু হবে, এই বিন্দুটাই কি 0,-7, 0,-7। মূল বিন্দু থেকে ভুজের কোনো মান নাই, ভুজ যেহেতু শূন্য, তার মানে এখান থেকে যাত্রা করবে আর কোটি হচ্ছে -7, তাহলে y অক্ষের নিচের দিকে যাবে। ওকে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, যেহেতু নিচের দিকে যাচ্ছে, এই ক্ষেত্রে আমার কি হচ্ছে, এই বিন্দুটা কিন্তু ঋণাত্মক y অক্ষে অবস্থান করছে। এই বিন্দুটা ঋণাত্মক y অক্ষে অবস্থান করছে। তাহলে আই থিঙ্ক তোমরা এখন অন্য বিন্দুগুলো বের করতে পারবা। এটা হচ্ছে ঋণাত্মক y অক্ষে অবস্থান করছে, ঠিক আছে? ওকে, তোমাদের এখন কাজ হচ্ছে তোমরা আমাকে বলবা -3,0 এটা কোথায় অবস্থান করছে এবং 0,3 এটা কোথায় অবস্থান করছে, দ্রুত বলে ফেলো। -3,0 এবং 0,3। দেখো তো -3,0 এখানে না, এই যে এখানে -3,0 যেহেতু এখানে, এটা কিন্তু নেগেটিভ x অক্ষে অবস্থান করছে, নেগেটিভ x অক্ষে অবস্থান করছে, নেগেটিভ x অক্ষে অবস্থান করছে। আর 0,3 এটা কিন্তু পজিটিভ y অক্ষে অবস্থান করছে, ঠিক আছে? এটা হচ্ছে পজিটিভ y এক্সিস, ঠিক আছে? পজিটিভ y এক্সিস। ওকে, ঠিক আছে। তোমরা একজন প্রশ্ন করেছো ফোর্থ কোয়াড্রেন্টে, আমি একটু দেখে আসি তো ফোর্থ কোয়াড্রেন্টে কি হয়েছে। ও হ্যাঁ, যাক, তোমরা যে মনোযোগ দিয়ে ক্লাস করছো এটা তার প্রমাণ। তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করছো এটা তার প্রমাণ। এটা কিন্তু কি হবে দেখো তো, এটা কিন্তু 4,-4 হবে। এটা কিন্তু 4,-4 হবে, কারণ x এর মানটা আমরা, ভুজের মানটা পজিটিভ, কোটির মানটা নেগেটিভ। যাক, হ্যাঁ, যে এটা বলেছো তাকে অনেক ধন্যবাদ। তোমরা যে ঠিকমতো ক্লাস করছো এটা তার প্রমাণ, ঠিক আছে? ওকে, তাহলে এখান থেকে বুঝতে পারলাম এই 4,-4 এটা ফোর্থ কোয়াড্রেন্টে হবে, ঠিক আছে? ভুজের মান পজিটিভ, কোটির মান নেগেটিভ। ওকে, থ্যাংক ইউ যেটা বলেছো। চলো আমরা চটপট কিছু প্রশ্ন আমরা দেখে ফেলি। তোমরা সবাই আমাকে বলবা এই বিন্দুগুলো কোথায় অবস্থান করছে, এই বিন্দুগুলো কোথায় অবস্থান করছে আমাকে চটপট বলে দাও, চটপট বলে দাও। কি হবে? 3,4 ভুজ পজিটিভ, কোটি পজিটিভ, ভুজ পজিটিভ, কোটি পজিটিভ। তাহলে কি হবে? তাহলে এটা কিন্তু প্রথম কোয়াড্রেন্টে, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে হবে। ভুজ পজিটিভ, কোটি পজিটিভ। সেকেন্ডটা কি? ভুজ নেগেটিভ, এক্স অক্ষের বাঁ দিকে, কোটি পজিটিভ, এক্স অক্ষের উপরের দিকে। এই প্রশ্নগুলো তোমরা মনে মনে চিন্তা করবা, মনে মনে চিন্তা করলে দেখবা যে আপনা আপনিই পারবা। অথবা কি করবা, এরকম চতুর্ভাগ ড্র করবা, তারপর সেখান থেকে উত্তর দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? তো দেখো -3,4 এক্স অক্ষের বাঁ দিকে যেতে হবে, তারপর ওয়াই অক্ষের উপরের দিকে। এই জন্য কি হবে? এক্স অক্ষের বাঁ দিকে, ওয়াই অক্ষের উপরের দিকে, মানে সেকেন্ড কোয়াড্রেন্ট। এটা হবে সেকেন্ড কোয়াড্রেন্ট। -3, -4 কি হবে? এক্স অক্ষ থেকে বাঁ দিকে, ওয়াই অক্ষের নিচে, এই জন্য তৃতীয় চতুর্ভাগ। এটা হবে থার্ড কোয়াড্রেন্ট। তারপর 3,0, 3,0 কোথায় হবে বলো? 3,0, 3,0 দেখো কোটির মান কিন্তু 0, সে এক্স অক্ষ বরাবর গিয়েছে কিন্তু ওয়াই অক্ষ বরাবর যায়নি। তার মানে এ কিন্তু পজিটিভ এক্স অক্ষে অবস্থান করছে। এর অবস্থান কোথায়? এর অবস্থান হচ্ছে পজিটিভ এক্স এক্সিস, পজিটিভ এক্স এক্সিস। এটা কোথায় হবে বলো তো? -6,0 তার হচ্ছে ভুজ বরাবর ঋণাত্মক দিকে 6 ঘর যাবে, কোটি 0। তার মানে কি? এ হচ্ছে ঋণাত্মক এক্স অক্ষে না, এ কিন্তু ঋণাত্মক এক্স অক্ষে। তাহলে এটা হবে নেগেটিভ, নেগেটিভ এক্স এক্সিস, নেগেটিভ
এক্স এক্সিস। 0,7 কোথায় হবে? 0,7 ভূত শূন্য কোটি ধনাত্মক, তার মানে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে, এটা হবে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে, তাহলে পজিটিভ ওয়াই এক্সিস। বাকি যে দুইটা বিন্দু আছে এই দুইটা বিন্দু তোমরা নিজেরা বের করবা এবং এটা তোমাদের এইচডব্লিউ থাকলো, ঠিক আছে? এটা তোমাদের এইচডব্লিউ থাকলো, এই দুইটা তোমাদের এইচডব্লিউ থাকলো, তোমরা নিজেরা করে ফেলবা, ঠিক আছে? তোমাদের একটা মজার ব্যাপার বলি, জানো আমরা প্রত্যেক ক্লাসে কি ব্যবস্থা করেছি? প্রত্যেক ক্লাসে যারা সব থেকে সুন্দর করে নোট করবে, প্রত্যেক ক্লাসে যারা সব থেকে সুন্দর করে নোট করবে তাদের মধ্য থেকে আমরা 3 জনকে আমাদের এই ড্রিম স্কুলের প্রিমিয়াম টি শার্ট গিফট করব, ঠিক আছে? তাহলে কি করতে হবে তোমাদের? অনেক সুন্দর করে, অনেক ভালো করে, পরিষ্কার করে এই নোটগুলো করবে, তারপর এই গ্রুপে পোস্ট করবে। যেই 3 জনের নোট সব থেকে সুন্দর হবে সেই 3 জনকে আমরা কি করব? এই টি শার্ট গিফট করব। তাহলে সুন্দর করে এবং তাড়াতাড়ি ক্লাস শেষ হওয়ার পরপরই ছবি তুলে গ্রুপে পোস্ট করে ফেলবে, ঠিক আছে? ওকে, তাহলে আশা করছি আমাদের এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে গেছে। এখন চলো আমরা এর পরেরটুকু জানি। আমরা এখন শিখব অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব। এই যে এক্স অক্ষ কিংবা ওয়াই অক্ষ, এই অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব কিভাবে বের করতে হয় আমরা সেটা শিখব, ঠিক আছে? ওকে, তাহলে এই তো এটা আমাদের ওয়াই অক্ষ, এটা আমাদের এক্স অক্ষ, ঠিক আছে? এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, আমরা একটু এই পাশে নিয়ে আসলাম। ওকে, তাহলে এটা এক্স অক্ষ, ওয়েট, হ্যাঁ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। মনে করো তোমাকে কোনো একটা বিন্দু দিয়ে দিল, একটা বিন্দু তোমাকে দিয়ে দিল, সেই বিন্দুটা হচ্ছে এই যে এই বিন্দুটা, এই যে এই বিন্দুর স্থানাঙ্ক মনে করো 3,5। তারপর তোমাকে বলল যে এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত? এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব চেয়েছে। এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব চেয়েছে, তাহলে বলেছে 0,3,5 এই বিন্দুটার দূরত্ব এক্স অক্ষ থেকে কত? এখন দেখো তো এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব পাবো কিভাবে? এই যে আমার এক্স অক্ষ, এখান থেকে আমার কি করতে হবে? এই যে এইভাবে বিন্দুটা পেয়ে যাব, তাই না? এইভাবে আমরা বিন্দুটা পেয়ে যাব। এই তো এখান থেকে লম্ব টেনে দাও, এই যে এই দূরত্বটাই কি হবে? এই দূরত্বটাই হবে হচ্ছে এক্স অক্ষ হতে এই বিন্দুর দূরত্ব। তাহলে এই দূরত্বটা পাবো কিভাবে? একটু চিন্তা করো তো, একটু চিন্তা করো, কিভাবে এটা পেতে পারি? আমরা হচ্ছে এই বিন্দুটা পাচ্ছিলাম কিভাবে? আমরা হচ্ছে এক্স অক্ষ বরাবর এখানে যাচ্ছিলাম 3 ঘর, ওয়াই অক্ষ বরাবর আমরা যাচ্ছিলাম 5 ঘর, ওয়াই অক্ষ বরাবর আমরা যাচ্ছিলাম 5 ঘর, তাহলে এই বিন্দুটা পেয়ে যাচ্ছিলাম। এখন তোমাকে যখন বলেছে এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত, তুমি কি করবা? এই যেখানে এক্স অক্ষ আছে এখান থেকে এই বিন্দুতে চলে যাবা, এই যে এক্স অক্ষ থেকে এই পর্যন্ত গেলেই আমরা এই বিন্দুটা পেয়ে যাব। তাহলে বলো তো এই বিন্দুটা বা এতটুকু দূরত্ব কত হবে? এইটুকু দূরত্ব 5 না? এইটুকু দূরত্ব কিন্তু 5। তাহলে এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে 3,5, এই বিন্দুর দূরত্ব কত? 5। এখন প্রশ্ন হলো ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব পাবো কিভাবে? এই যে এটা আমাদের ওয়াই অক্ষ, এই ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব পাবো কিভাবে? এটা আমাদের এখন বের করতে হবে। তাহলে দেখো ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব পাবো কিভাবে বলো তো? সবাই একটু বলার ট্রাই করো, কিভাবে পাবো? আমরা হচ্ছে ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর উপর একটা লম্ব টেনে দিব, এই যে এরকম করে লম্ব টেনে দিব, তাহলে এই দূরত্বটাই কি হবে? এই দূরত্বটাই ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব না? এই দূরত্বটাই, এই যে এই দূরত্বটাই ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব। এখন একটু চিন্তা করো ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব এটা কত হতে পারে? দেখো তো এই যে এই বাহু আর এই বাহু, এই দুইটা বাহু পরস্পর সমান না? এই বাহু আর এই বাহু, এই দুইটা বাহু কিন্তু পরস্পর সমান। তাহলে এতটুকু যদি 3 হয়, এতটুকু কত হবে? এতটুকু কিন্তু 3 হবে।
ভালো করে চিন্তা করো, ওই অংশটুকু যদি 3 হয়, এই বাহু আর এই বাহু সমান, তাহলে এটা 3 হলে এটাও কিন্তু 3 হবে, এটাও হবে 3। এখান থেকে আমরা বলতে পারবো y অক্ষ থেকে এই 3,5 এই বিন্দুর দূরত্ব হচ্ছে 3 একক। ঠিক আছে, 3 একক। ওকে, এখন দেখি আমি একটা প্রশ্ন করি। আমাকে বলবা -3, -3, এটা অবশ্যই তৃতীয় চতুর্ভাগে হবে, এটা আমরা সবাই জানি। এখন এটা তৃতীয় চতুর্ভাগে হবে, এটা আমরা সবাই জানি। তোমরা এখন বলবা x অক্ষ এবং y অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত হবে। x অক্ষ এবং y অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত হবে সেটা একটু আমাকে বলবা। ঠিক আছে, আচ্ছা একটা কাজ করি, এই বিন্দুটা একটু নিচে নিয়ে আসি, দেখতে ভালো লাগবে। তাহলে হচ্ছে মনে করো এই যে -3, -5, তাহলে x অক্ষ থেকে দূরত্ব কতটুকু হবে বলো তো। আমরা কি করব, এই যেটা আমাদের x অক্ষ, এই x অক্ষ থেকে একটা লম্ব টানবো, x অক্ষ থেকে লম্ব টানবো, এই যে এই লম্ব, এই লম্ব। এখন কি এই বিন্দুটা পেতে হলে আমার এই দিক বরাবর আসতে হয়েছে কি দেখো তো, এই যে এই বরাবর -3 আর নিচের দিকে আসতে হয়েছে -5। এই যে এতটুকু হচ্ছে -5। ঠিক আছে, এই যে এই পর্যন্ত এটা হচ্ছে -5 হবে। তাহলে তোমাদের কি মনে হতে পারে যে x অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত হবে বলো। এই পর্যন্ত -3, এই পর্যন্ত -5, এই যে এটা হচ্ছে -5, তাহলে এটা -5 হলে এটাও -5 না, এটাও কিন্তু -5। তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে উত্তরটা হয়তো -5ই হবে। কিন্তু দূরত্ব কি কখনো নেগেটিভ হতে পারে? দূরত্ব কিন্তু কখনো ঋণাত্মক হতে পারে না, দূরত্ব কিন্তু সবসময় পজিটিভ হয়। আমরা এই চিহ্ন দিয়ে বোঝাই এটা x অক্ষের ডানে নাকি বায়ে, y অক্ষের ওপরে নাকি নিচে। মূল বিন্দু থেকে এই দূরত্বগুলো হিসাব নিকাশ করার জন্য আমরা প্লাস মাইনাস দিই, কিন্তু দূরত্ব এটা কখনোই ঋণাত্মক হতে পারে না, দূরত্ব সবসময় ধনাত্মক হবে। তাহলে এই যে এই পর্যন্ত আসতে আমরা -3 পর্যন্ত এসেছি, x অক্ষের বাঁ দিকে -3 ঘর এসেছি, y অক্ষের নিচে গিয়েছি 5 ঘর। তাহলে আমাকে বলেছে এই x অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব -5 না, কত হবে? এটা হবে তোমার +5। ঠিক আছে, ওই বিন্দুটা y অক্ষের নিচে অবস্থান করছে, এই জন্য -5। কিন্তু যেহেতু দূরত্ব নেগেটিভ হয় না, দূরত্ব সবসময় পজিটিভ হয়, এই জন্য আমরা কি করব, আমরা বলবো এটার মান হচ্ছে বা দূরত্ব হচ্ছে শুধুমাত্র +5। আর তোমরা অবশ্যই এটা পড়েছ, ইতিমধ্যে তোমরা পড়ে ফেলেছ যে এই দূরত্ব প্রকাশের জন্য বা একটা নেগেটিভ সংখ্যা হোক কিংবা পজিটিভ সংখ্যা হোক, তার সবসময় ধনাত্মক মান নেওয়ার জন্য আমরা কোনটা ব্যবহার করি বলো তো? পরম চিহ্ন। হ্যাঁ চঞ্চল, তুমি একদম ঠিক উত্তর দিয়েছ, পরম চিহ্ন বা মডুলাস। ঠিক আছে, অ্যাবসলিউট ভ্যালু বলা হয়। ঠিক আছে, এই যে দেখো এখানে একটা, এখানে একটা, এই চিহ্নকে বলা হয় পরম চিহ্ন, এই চিহ্নকে বলা হয় পরম চিহ্ন। আমরা একে মডুলাসও বলতে পারি কিংবা অ্যাবসলিউটও বলতে পারি। ঠিক আছে, মডুলাস বা অ্যাবসলিউট ভ্যালু, অ্যাবসলিউট ভ্যালু। এটা দ্বারা কি বোঝাবে? এটা দ্বারা বোঝায় দূরত্ব, এটা দ্বারা বোঝায় দূরত্ব। এটা একটা মজার একটা ব্যাপার, দেখো কি মজার একটা ব্যাপার। তুমি যদি মডুলাসের মধ্যে কোনো একটা পজিটিভ মান দাও, এই পজিটিভ মানই দেবে। এই মডুলাসের মধ্যে তুমি 5 বসালে 5ই দেবে। আরেকটা মজার ব্যাপার কি, তুমি যদি মডুলাসের মধ্যে মাইনাস কোনো সংখ্যা বসাও, এ কি করবে? এ পজিটিভ মানটাই দেবে। মানে এটা একটা জাদুর বাক্স। ঠিক আছে, বক্স, এটা একটা জাদুর বক্স। এখানে তুমি যেই সংখ্যায় বসাও না কেন, পজিটিভ কিংবা নেগেটিভ যেই সংখ্যায় বসাও, সবসময় পজিটিভ মানটাই দেবে। ঠিক আছে, তাহলে -7 বসালে কি হবে? এ দেবে হচ্ছে +7। তাহলে মডুলাস অফ
মডুলাস অফ অথবা পরম চিহ্ন দিয়ে তুমি এখানে 6 দিলে কত দেবে এটা দেবে হচ্ছে 6। তাহলে বলো তো মডুলাসের ভেতর আমি যদি -20 বসাই কত দেবে আমাকে? মডুলাসের মধ্যে -20 বসালে এই তো জাদুর বাক্স এ প্লাস মানটাই দেবে। এ দেবে হচ্ছে কত? এ দেবে হচ্ছে 20। তাহলে দেখো এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্বকে আমরা প্রকাশ করব এইভাবে। আমরা প্রকাশ করব কিভাবে? এই তো একটা মডুলাস সিম্বল দিব, আমরা একটা মডুলাস সিম্বল দিব, এই তো মডুলাস সিম্বল, তার ভেতরে আমরা এই দূরত্বটা বসাবো, মানে এই যে এই স্থানাঙ্কটা, ঠিক আছে? এটা কত? -5। তো আমাদের জাদুর বাক্স কি দেবে? জাদুর বাক্স দিয়ে দিবে +5। তাহলে এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে +5, ঠিক আছে? তাহলে ওয়াই অক্ষ থেকে কি হয় বের করব বলো তো? ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব, ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্বটা আমরা পাবো কিভাবে? এই যে একটা লম্ব টেনে দেব। আচ্ছা, এটা -5টা এখানে দিয়ে দাও, তাহলে আরো ভালো দেখাবে। ওকে, এটা হচ্ছে -5, ঠিক আছে? তাহলে ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব আমরা পাবো কিভাবে? এই যে এই দুইটা বাহু পরস্পর সমান, এই বাহু আর এই বাহু পরস্পর সমান, তাহলে এতটুকু হচ্ছে -3, তাহলে এটাও হবে হচ্ছে -3। কিন্তু ওই তো দূরত্ব নেগেটিভ হতে পারে না, দূরত্ব সবসময় পজিটিভ হবে। ওই জন্য আমরা কি বলবো? এই দূরত্বটা হবে মডুলাসের মধ্যে -3। এই তো মডুলাস, তার ভেতর -3, ঠিক আছে? এটাই আমরা বলবো। এই তো, তাহলে এটা কি হবে? এটা হবে মডুলাস অফ -3, উত্তর হবে 3। তাহলে ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত? এই বিন্দুর দূরত্ব হচ্ছে 3। তাহলে আমরা এখান থেকে একটা মজার বিষয় বের করার ট্রাই করি। চলো আমরা একটা মজার বিষয় বের করার ট্রাই করি। সেই জিনিসটা কি? আমরা যখন এক্স অক্ষ থেকে কোনো একটা বিন্দুর দূরত্ব চাচ্ছি, এক্স অক্ষ থেকে কোনো একটা বিন্দুর দূরত্ব চাচ্ছি, তাহলে এই দূরত্বটা কি হচ্ছে বলো তো? এই যে এই দূরত্বটা না, এই দূরত্বটা, এই দূরত্ব মানে কি? এই দূরত্ব মানে আমাদের কোটির পরম মান। এই দূরত্ব, এই যে কোটির পরম মান, এতটুকু হচ্ছে আমার কি? তো 5 না? এটাই তো আমার 5। তাহলে এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে কোটির পরম মান, কোটির পরম মান। এটা যেহেতু পজিটিভ সংখ্যা, উত্তরটা পজিটিভই আসবে। বাট আমরা কি বলবো? এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব হবে কোটির পরম মান। এই তো কোটি দিলাম, তার পরম মান, অর্থাৎ 5 হবে, ঠিক আছে? অর্থাৎ 5 হবে। এই যে কোটি পরম মান 5। ঠিক সেম ভাবে এখানেও দেখো, এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত হবে? এক্স অক্ষ হতে এই বিন্দুর দূরত্ব, এটাও হবে মডুলাস অফ কোটি বা কোটির পরম মান। তাহলে এখানে কোটি ছিল -5, আমরা দিব হচ্ছে এই পরম মান অফ -5, এটা হয়ে যাবে +5, ঠিক আছে? এটা হয়ে যাবে +5। তাহলে আমাকে বলো তো, তাহলে একটা বিন্দু তোমাদের দিয়ে দিই। এই বিন্দুটা মনে করো, এখানে কোনো একটা বিন্দু আছে, এটা মনে করো হচ্ছে 7, -3 অথবা 7, -7 ধরলাম, ঠিক আছে? 7, -7। তাহলে তোমাকে বলেছে এক্স অক্ষ থেকে দূরত্ব কত এবং ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত, এটা নির্ণয় করো। দেখি চটজলদি বলে দাও তো, চটজলদি আমাকে বলে দাও, এটা কে হবে? এক্স অক্ষ থেকে দূরত্ব চেয়েছে, ওয়াই অক্ষ থেকে দূরত্ব চেয়েছে, ঠিক আছে? এক্স অক্ষ থেকে দূরত্ব, ওয়াই অক্ষ থেকে দূরত্ব। তাহলে চলো আমরা এখন করে ফেলি। এক্স অক্ষ থেকে দূরত্ব কি হবে? এক্স অক্ষ থেকে দূরত্ব হবে কোটির পরম মান। তাহলে কোটি কে ছিল? কোটি কে ছিল? দেখো কোটি হচ্ছে -7, এক্স অক্ষ থেকে দূরত্ব হবে কোটির পরম মান, অর্থাৎ 7। এটা কি হবে? এক্স অক্ষ থেকে দূরত্ব, এটা হবে এক্স অক্ষ হতে, এক্স অক্ষ হতে দূরত্ব, এক্স অক্ষ হতে দূরত্ব। তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত হবে? ওয়াই অক্ষ থেকে দূরত্ব হবে ভুজের পরম মান,
ভুজের পরম মান। এই তো মডুলাস অফ 7, ভুজ ছিল আমার 7, মডুলাস অফ 7 করলাম, হয়ে গেল 7। এটা হবে হচ্ছে আমার y অক্ষ থেকে দূরত্ব, y অক্ষ হতে দূরত্ব। তাহলে সহজ করে যদি আমি বলতে চাই, x অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব হবে কোটির পরম মান, এবং y অক্ষ হতে কোনো একটা বিন্দুর দূরত্ব হবে ভুজের পরম মান। ঠিক আছে? হ্যাঁ, তোমরা দেখে অনেকেই ঠিক উত্তর দিয়েছো। হ্যাঁ, 7 7, ঠিক আছে, 7 7। ওকে, আই থিঙ্ক এই পর্যন্ত তোমাদের সবারই ক্লিয়ার। এই পর্যন্ত সবারই ক্লিয়ার। তাহলে চলো আমরা এখন এর পরে যাই। ওকে, এখানে এই কথাটাই বলা হয়েছে, অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব। আচ্ছা, তোমাদের দেখতে কি প্রবলেম হচ্ছে? থামো তো, আমি একটু ছোট করার ট্রাই করি। অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব। আচ্ছা, প্রবলেম হচ্ছে না, তাহলে ঠিক আছে। ওকে, তোমরা সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? দেখো তো, সবাই কি ফুল স্ক্রিন দেখতে পাচ্ছ? একটু আমাকে কমেন্ট করে জানাও তো, সবাই কি ফুল স্ক্রিন দেখতে পাচ্ছ? এখানে যে লেখা আছে অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব, এটা কি ভালো করে দেখতে পাচ্ছ? অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব। ওকে, রিফা ইয়াস বলেছে, তাহলে আমরা কন্টিনিউ করতে পারি। ঠিক আছে, তাহলে দেখো এখানে বলেছে অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব। যে কথাটা বললাম ওই কথাটা এখানে আছে, অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব। ওকে, দেখো তাহলে এক্স অক্ষ থেকে এই যে এই বিন্দুর দূরত্ব, এক্স অক্ষ থেকে পি এক্স কমা ওয়াই, এই বিন্দুর দূরত্ব হবে মডুলাস অফ তার কোটি। এখানে কোটি ছিল ওয়াই, ওই জন্য কি হবে? মডুলাস অফ কোটি হবে। ঠিক আছে, আর ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কি হবে? মডুলাস অফ ভুজ। মডুলাস অফ ভুজ। ঠিক আছে, ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে মডুলাস অফ ভুজ। তাহলে এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে তার কোটির পরম মান, আর ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে তার ভুজের পরম মান। ঠিক আছে, তাহলে চলো আমরা এর পরে যাই। এরপরে আমাদের একটা প্রশ্ন দিয়েছে, বলেছে 3,4 এই বিন্দু হতে এক্স অক্ষের দূরত্ব কত? 3,4 এই বিন্দু হতে এক্স অক্ষের দূরত্ব কত? দেখি জানিয়ে দাও তো কত হবে এটা, সবাই একটু জানিয়ে দাও এটা কত হবে। 3,4 বিন্দু হতে এক্স অক্ষের দূরত্ব চেয়েছে। রিফা দেখি এতগুলো 4 লিখেছে। আচ্ছা চলো দেখি রিফার উত্তর ঠিক আছে কিনা আমরা একটু দেখি। এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব চেয়েছে, বা এই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব, দুইটা সেম জিনিসই বোঝায়। তাহলে এই তো দেখো আমরা একটা কাজ করে ফেলি, আমরা একটু ড্র করে ফেলি, আমরা একটু ড্র করি। এটা হচ্ছে আমাদের y অক্ষ, এটা হচ্ছে আমাদের x অক্ষ। তাহলে 3,4 বিন্দুটা কই হবে? 3,4 বিন্দুটা হবে এই যে এখানে 3,4 বিন্দু। তাহলে x অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত হবে? এই যেটা আমাদের x অক্ষ, এটা আমাদের x অক্ষ, এটা আমাদের x অক্ষ, এই যে এই দূরত্বটা, এই দূরত্বটা, এই দূরত্ব পাবো কিভাবে? এই দূরত্ব পাবো কিভাবে? কোটির পরম মান হবে না? এক্স অক্ষ থেকে দূরত্ব চেয়েছে, অর্থাৎ কোটির পরম মান। এখানে কোটিকে, কোটি হচ্ছে 4, তাহলে 4 এর পরম মান নাও। এই তো 4 এর পরম মান, এটা হবে 4। তাহলে উত্তরটা কত হবে? উত্তর হবে 4। উত্তর হবে 4। ভেরি গুড, তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো। তাহলে এই পর্যন্ত আই থিঙ্ক তোমাদের সবারই ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, আবারও বলছি আমাদের কিন্তু টি শার্ট গিফট আছে। তোমরা যদি সুন্দর করে নোট করে পোস্ট করো তাহলে
সবথেকে সুন্দর যে 3 জন নোট করবে তাকে আমরা এই টি শার্ট গিফট করব। চলো আমরা এরপরে যাই। আমরা এরপরে শিখব কার্তেশীয় সমতলে দুইটা বিন্দুর দূরত্ব। কার্তেশীয় সমতলে দুইটা বিন্দুর দূরত্ব মনে করো কার্তেশীয় সমতল বলতে এই যে এই সমতলে এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ। এখানে তোমাকে দুইটা বিন্দু দিয়ে দিয়েছে, এই সমতলে তোমাকে দুইটা বিন্দু দিয়ে দিয়েছে। মনে করো একটা বিন্দু এই যে এই বিন্দু আমি ধরলাম এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে p(x1, y1)। এই বিন্দুটার ভুজ হচ্ছে x1, কোটি হচ্ছে y1। আরেকটা বিন্দু তোমাকে দিয়েছে, সেই বিন্দুটা হচ্ছে q, এর স্থানাঙ্ক তোমাকে দিয়েছে x2, y2। একটা বিন্দু দিয়েছে p, তাহলে কি হবে? এই p এর স্থানাঙ্ক x1, y1 আর q এর স্থানাঙ্ক দেয়া আছে x2, y2। তাহলে এই বিন্দু দুটার মধ্যবর্তী দূরত্ব চাচ্ছে, এই মধ্যবর্তী দূরত্বটা কেমন হবে? এই যে এই দূরত্বটা, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা কিভাবে পাবো জানো? এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে আমি লিখতে পারবো হচ্ছে PQ দিয়ে। P এবং Q এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা হবে PQ। আর এই PQটা বের করব আমরা সুন্দর করে একটা রুট চিহ্ন দিব। ঠিক আছে, আমরা সুন্দর করে একটা রুট চিহ্ন দিব। তারপর কি করব? আমি লিখব হচ্ছে x1 - x2 তার উপর হোল স্কোয়ার প্লাস y1 - y2 তার উপর হোল স্কোয়ার। এটাই হচ্ছে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে 10ম শ্রেণীর জন্য মূলত ক্লাসটা, কিন্তু তোমরা ক্লাস 9-এর যারা আছো তারাও এই ক্লাসটা করতে পারো। ঠিক আছে, কারণ তোমাদের তো পড়তেই হবে সামনে গিয়ে। তাহলে কি হলো? দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করব আমরা? দেখো, √x1 - x2 তার উপর হোল স্কোয়ার প্লাস y1 - y2 তার উপর হোল স্কোয়ার। x1 ছিল p বিন্দুর ভুজ, x2 ছিল q বিন্দুর ভুজ। তোমরা দেখতে পাচ্ছি এখানে কে আছে? দেখো, এই ব্র্যাকেটের মধ্যে x1 - x2 না, একটা বিন্দুর ভুজ মাইনাস অন্য একটা বিন্দুর ভুজ, দুইটা ভুজের মধ্যবর্তী বিয়োগফল, তাই না? দুইটা বিন্দুর মধ্যবর্তী বিয়োগফল। এই তো x1 - x2 প্লাস চিহ্ন দিলাম, তারপর লিখব y1 - y2, দুইটা বিন্দুর কোটিদ্বয়ের বিয়োগফল। এই তো y1 হচ্ছে p বিন্দুর কোটি আর y2 হচ্ছে q বিন্দুর কোটি। তাহলে x1 - x2 তার উপর হোল স্কোয়ার প্লাস y1 - y2 তার উপর হোল স্কোয়ার। এখন তোমরা আমাকে বলতে পারো, ভাইয়া আমি যদি x2 - x1 নিতাম, y2 - y1 নিতাম, তাহলে কি কোনো সমস্যা হতো? দেখি বলো তো, আমি যদি x2 - x1 আর y2 - y1 নিতাম তাহলে কোনো প্রবলেম হতো কিনা? চলো আমরা দেখি তাহলে কোনো প্রবলেম হতো কিনা। ওকে, তাহলে কি হবে দেখো, আমি কি একটা কাজ করতে পারি? আমি হচ্ছে একটা ব্র্যাকেট দিলাম আর এখান থেকে আমি একটা মাইনাস কমন নিতে পারি। বলো তো, একটা মাইনাস কমন নাও। তাহলে মাইনাস কমন নিলে পাবো হচ্ছে x2 - x1, তারপর হচ্ছে এই তো ব্র্যাকেট ক্লোজ করলাম, হোল স্কোয়ার দিয়ে দিলাম। মানে আমি কি করেছি? এখান থেকে একটা মাইনাস কমন নিয়েছি, তার উপর হোল স্কোয়ার দিলাম। এখন কি প্লাস চিহ্ন দিব, এখান থেকে আবার কি করব? এখান থেকে হচ্ছে মাইনাস কমন নিব, এটা হবে হচ্ছে y2 - y1 তার উপর হোল স্কোয়ার, আর এই রুটটা রুটের মতোই আছে। এখন দেখো তো, এই ব্র্যাকেটের উপর হোল স্কোয়ার মানে কি? এর ভেতর যে থাকবে সবাইকে হোল স্কোয়ার করে দেয়া, তাই না? এর ভেতর যারা থাকবে সবাইকে স্কোয়ার করে দিব। তাহলে মাইনাস কি স্কোয়ার করলে কি হবে? মাইনাস কি স্কোয়ার করে দিলে প্লাস হয়ে যাবে না?
মাইনাসকে স্কোয়ার করে দিলে কিন্তু প্লাস হয়ে যাবে। তাহলে এই তো এই মাইনাসকে স্কোয়ার করে দিলাম, সে প্লাস হয়ে গেল। আমরা এখানে পেয়ে গেলাম x2 মাইনাস x1 তার উপর হোল স্কোয়ার। এই মাইনাসটা স্কোয়ার হয়ে গেল, এ হয়ে গেছে প্লাস, এটা হয়ে যাচ্ছে y2 মাইনাস y1 হোল স্কোয়ার। তো যেহেতু আমাদের এখানে স্কোয়ার আছে, ওই জন্য আমরা কোনটা থেকে কোনটা বিয়োগ করছি, কোনো সমস্যা হবে না তাতে। ঠিক আছে, আমরা x1 মাইনাস x2 করছি নাকি x2 মাইনাস x1 করছি, বা y2 মাইনাস y1 করছি নাকি y1 মাইনাস y2 করছি, কোনোটাতেই সমস্যা হবে না, কারণ স্কোয়ার আছে। মাইনাস উত্তর আসলেও স্কোয়ার করে দিলে সেটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে পাবো? রুট চিহ্ন দিব, তারপর কি এই ভুজ দুইটা ছিল, পি বিন্দুর ভুজ আর কিউ বিন্দুর ভুজ, এই দুইটা ভুজের বিয়োগ করে স্কোয়ার করে দিব, একটা প্লাস চিহ্ন দিব, তারপর দুইটা বিন্দুর কোটি বিয়োগ করে স্কোয়ার করে দিব। কোন বিন্দু থেকে কোন বিন্দুর ভুজ বা কোটি বিয়োগ করছি এটাতে কোনো সমস্যা নেই, কারণ এখানে স্কোয়ার আছে। ঠিক আছে, এই সূত্রটা কিভাবে আসে তোমরা চাইলে একটু দেখতে পারো। এখানে ত্রিভুজ আঁকিয়ে ড্র করতে হয়। আমাদের যেহেতু একটু সময় স্বল্পতা আছে, সেই জন্য আমি তোমাদের এই সূত্রটা কিভাবে আসছে সেটা দেখাতে পাচ্ছি না। ঠিক আছে, কখনো সুযোগ হলে এই সূত্রটা আসলো কিভাবে সেটাও তোমাদের দেখানোর চেষ্টা করব। তাহলে চলো দেখি এরপরে কি আছে। এরপরে হচ্ছে এই কথাটাই আছে, কার্টেসীয় সমতলে দুইটা বিন্দু পি x1 y1 আর কিউ x2 y2, এদের মধ্যবর্তী দূরত্বটা হবে এই যে এটা, এই যে এটা মনে করো পি, এটা হচ্ছে x1 y1, আর এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে x2 y2। এদের ক্ষেত্রে মধ্যবর্তী দূরত্ব কি হবে? এই ভুজ দ্বয়ের অন্তর বা বিয়োগফল তার উপর হোল স্কোয়ার, প্লাস এটা কোটি হবে, এটা কোটি হবে কোটি দ্বয়ের অন্তর তার উপর হোল স্কোয়ার। ঠিক আছে, আই থিঙ্ক এই পর্যন্ত তোমাদের সবারই ক্লিয়ার হয়েছে। তাহলে চলো আমরা এখান থেকে কিছু প্রবলেম করে ফেলি। এই তো বলেছে প্রতি ক্ষেত্রে প্রদত্ত বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। প্রতি ক্ষেত্রে এই বিন্দুগুলোর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তাহলে চলো আমরা করে ফেলি, তাহলে আমরা এ নম্বরটা করি। এ নম্বরে কে আছে? এ নম্বরে একটা বিন্দু দেওয়া আছে 2,3, আর একটা বিন্দু আছে 4,6। তাহলে কি হবে? 2,3 এই একটা বিন্দু আমরা ধরে নিই যেটা পি বিন্দু, আর 4,6 এটাকে ধরে নিই কিউ বিন্দু। আচ্ছা, আমি একটু একটা কপি করে নিই যেহেতু বেশ কয়েকটা আছে। ওকে, ঠিক আছে, চলো তাহলে আমরা দেখে ফেলি। আমরা এ নম্বরটা করছি, ঠিক আছে? এ নম্বরটা আছে 2,3 আর 4,6, এটা ব্র্যাকেট হবে। ঠিক আছে, ওকে, এটা ব্র্যাকেট হবে। ঠিক আছে, এটা ব্র্যাকেট হবে। আমরা ধরে নিলাম যে আমাদের পি বিন্দু হচ্ছে 2,3। তো আমরা ধরে নিচ্ছি যে ধরি এই পি বিন্দু এটা হচ্ছে 2,3 আর কিউ বিন্দু হচ্ছে 4,6। তাহলে আমরা কিভাবে ম্যাথটা করব বলো তো? কিভাবে ম্যাথটা করব? ওই তো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা লিখতে পারবো পি কিউ দিয়ে। পি কিউ সমান কি হবে? একটা রুট দিব, তারপর ভুজ দুইটার অন্তর তার উপর হোল স্কোয়ার, প্লাস কোটি দুইটার অন্তর তার উপর হোল স্কোয়ার। তাহলে এই তো একটা ভুজ 2 আর একটা ভুজ 4, তাহলে কি হবে? 2 - 4 তার উপর হোল স্কোয়ার, কোটি দুইটার বিয়োগফল 3 - 6 তার উপর হোল স্কোয়ার, 3 - 6 তার উপর হোল স্কোয়ার। এটাই আমাদের উত্তর। কত সহজ, তোমরা একটু বলো তো উত্তর কত হবে? এটা কত হয় দেখো তো? এটা হচ্ছে 2 - 4 অর্থাৎ -2 তার উপর হোল স্কোয়ার, 3 - 6 অর্থাৎ -3 তার উপর হোল স্কোয়ার। তাহলে -2 এর উপর স্কোয়ার করলে আমরা পাবো 4, আর -3 এর উপর হোল স্কোয়ার করলে আমরা পাবো 9।
তাহলে √4 + 9 আমরা পেয়ে যাব হচ্ছে √13। ঠিক আছে, √13 পেয়ে যাব। আর আমাদের দূরত্ব কি? দূরত্বের অবশ্যই একক থাকবে না? দূরত্বর কিন্তু অবশ্যই একক থাকবে। তাহলে আমাদের লিখতে হবে √13 এত একক। এখন এটা মিটার নাকি সেন্টিমিটার নাকি কিলোমিটার তা তো আর জানি না, ওই জন্য আমরা লিখে দিলাম সুন্দর করে একক। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। একটি স্মাইলি দিয়ে দাও, এটাই আমাদের উত্তর। তাহলে চলো পরের বিন্দুটা দেখি, পরেরটা কি হবে সেটা একটু দেখি। এখানে বলেছে কি দেখো তো, এখানে বলেছে বি নম্বরটা দেখো। বি নম্বরটা দিয়েছে তোমার একটা বিন্দু -3/2, -1, আরেকটা বিন্দু হচ্ছে 1/2, 1/2, 2। এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। তোমরা চটজলদি বের করে ফেলো তো এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তোমরা বের করে আমাকে জানাও এটা কত হবে। তোমরা বের করে আমাকে জানাও এটা কত হবে। আমরা কি করব, একটা বিন্দুকে পি ধরে নিব। এই পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -3/2, -1, আরেকটা বিন্দু হচ্ছে 1/2, 2, সেটাকে আমি কিউ ধরে নিলাম। এটা হবে 1/2, 2। এখন এদের মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। এদের মধ্যবর্তী দূরত্ব কি হবে? মধ্যবর্তী দূরত্ব হবে পি কিউ। মধ্যবর্তী দূরত্বটা হবে পি কিউ। ঠিক আছে, ওকে, মধ্যবর্তী দূরত্বটা হবে পি কিউ। ওকে, চলো আমরা এখন করে ফেলি। এই যে পি, ওকে একটু থামো। পি কিউ, হ্যাঁ চলো আমরা হচ্ছে পি কিউ করে ফেলি। তাহলে কি হবে, এই তো পি কিউ, এদের মধ্যবর্তী দূরত্ব এটা হবে √, এই ভুজ দুইটার মধ্যবর্তী দূরত্ব একটা হবে হচ্ছে, একটা ভুজ -3/2, আরেকটা ভুজ হচ্ছে 1/2, তাহলে 1/2 এদের উপর হোল স্কোয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর। একটা কোটি হচ্ছে -1, আরেকটা কোটি হচ্ছে 2, তাহলে -1 -2 এর উপর হোল স্কোয়ার। তোমরা একটু দেখো এটা কত আসে। ঠিক আছে, তোমরা চাইলে এটা ক্যালকুলেটর দিয়ে ডিরেক্ট করতে পারো। ঠিক আছে, চলো আমরা করে ফেলি কত আসে এটা। দেখো এই যে -3/2 -1/2 এটার উপর হোল স্কোয়ার করলে আসে হচ্ছে 4 আসে। তাহলে এটা আসে 4, আর এটা কত হবে -1 -2 -3 তার উপর হোল স্কোয়ার করলে হবে হচ্ছে 9 হবে। তাহলে আমাদের উত্তর হবে √13 এত একক। ঠিক আছে, তোমরা ক্যালকুলেটর দিয়ে এটা সলভ করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, দেখি ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমাদের হয়ে গেল। আমরা এখন পয়েন্টটাতে যাব। চলো পয়েন্টটাতে যাই। আই থিঙ্ক তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এটা একটু মিশিয়ে দিই। ওকে, চলো আমরা এটা করে ফেলি। এই যে এই বিন্দুটা দেখো, এই সি বিন্দু, এই সি বিন্দু এখানে কি বলেছে, সি বিন্দু দিয়েছে তোমার, মানে সি নম্বর কোয়েশ্চেনটা, একটা বিন্দু হচ্ছে এ কমা বি, আরেকটা বিন্দু হচ্ছে বি কমা এ। তাহলে কি করব, ঠিক আগের মতোই আমরা ধরে নিব হচ্ছে পি একটা বিন্দু, এর স্থানাঙ্ক হচ্ছে এ কমা বি, আর কিউ হচ্ছে আরেকটা বিন্দু, এর স্থানাঙ্ক হচ্ছে বি কমা এ। এখন এদের মধ্যবর্তী দূরত্ব আমরা বের করব। তাহলে চলো আমরা এদের মধ্যবর্তী দূরত্ব বের করি। এই যে পি কিউ সমান কি হবে, পি কিউ সমান হবে √, এই তো √, দিলাম। এখন হচ্ছে ভুজ দ্বয়ের অন্তর, একটার ভুজ হচ্ছে এ, আরেকটার ভুজ হচ্ছে বি, তাহলে a - b হোল স্কোয়ার। তারপর কি দেখো তো, তারপর একটার কোটি হচ্ছে বি, আরেকটার কোটি হচ্ছে এ, তার উপর হোল স্কোয়ার। একটা হচ্ছে a - b হোল স্কোয়ার, আরেকটা হচ্ছে b - a হোল স্কোয়ার। ঠিক আছে, b - a হোল স্কোয়ার। এখন চলো দেখি কিভাবে এটা করতে হয়।
একটা মজার ব্যাপার দেখবা, এখানে কি করা যায়, এখানে দেখো আমি এটাকে a মাইনাস বি এইভাবেই রাখলাম, a মাইনাস বি এভাবেই রাখলাম। এখান থেকে দেখো তো আমি মাইনাস কমন নিতে পারি না একটা, এখান থেকে একটা মাইনাস কমন নিতে পারি না, এই মাইনাস কমন নিলে কি হবে, এটা হয়ে যাবে a মাইনাস বি তার উপর হোল স্কোয়ার, a মাইনাস বি তার উপর হোল স্কোয়ার। আমি কি করেছি, আমি হচ্ছে কোটিদ্বয়ের অন্তর এখান থেকে জাস্ট একটা মাইনাস কমন নিয়েছি, একটা মাইনাস কমন নিয়েছি, তাহলে এই যে এরকম হয়ে গেল। এখন দেখো তো এই মাইনাসের উপরই স্কোয়ার করে দিলে এটা চলে যাবে না, মাইনাসের উপরই স্কোয়ার করে দিলে এটা চলে যাবে না, চলে যাবে। তাহলে কি হবে দেখো, এই যেটা হবে a মাইনাস বি তার উপর হোল স্কোয়ার, এই মাইনাসটি স্কোয়ার করে প্লাস হয়ে গেল, এটা তখন হয়ে যাবে a মাইনাস বি হোল স্কোয়ার। দেখেছো, এটা হয়ে যাবে a মাইনাস বি হোল স্কোয়ার। তারপর কি হবে দেখো, তারপর কি হবে, একটা a মাইনাস বি হোল স্কোয়ার, দুইটা a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এখানে আমরা দুইটা a মাইনাস বি হোল স্কোয়ার পাবো না, এই তো একটা a মাইনাস বি হোল স্কোয়ার আরেকটা a মাইনাস বি হোল স্কোয়ার, আমরা এখানে পেয়ে যাব রুট ওভার দুইটা a মাইনাস বি হোল স্কোয়ার, দুইটা a মাইনাস বি হোল স্কোয়ার এরকম পেয়ে যাব। এখন কি হবে, এখন দুইটাকে হচ্ছে রুট করে দাও, দুইটাকে রুট করে দাও, দুইটাকে রুট করলে কি পাবো দেখো তো, এটাকে রুট করলে আমি পাবো হচ্ছে এই তো রুট টু, আলাদা করে নিলাম, আর এটা হবে a মাইনাস বি তার উপর হোল স্কোয়ার, এরকম হয়ে যাবে রুট টু এবং রুট ওভার a মাইনাস বি হোল স্কোয়ার এরকম হয়ে যাবে। তোমরা অনেকেই সঠিক উত্তর দিয়েছ। আচ্ছা, তারপর কি হবে দেখো, রুটের মধ্যে a মাইনাস বি হোল স্কোয়ার আছে, রুটের মধ্যে a মাইনাস বি হোল স্কোয়ার আছে। এখন a আর b পজিটিভ নাকি নেগেটিভ তা তো আমরা জানি না, a আর b পজিটিভ নাকি নেগেটিভ তা কিন্তু আমরা জানি না। তো কি করতে হবে জানো, আমি যখন এই রুটটাকে তুলে দিব, রুট আর স্কোয়ার যখন কাটাকাটি হয়ে যাবে তখন একটা প্লাস মাইনাস চলে আসবে, ঠিক আছে, তখন একটা প্লাস মাইনাস চলে আসবে। তখন কি হবে দেখো, এই যেটা রুট টু এর মতো থাকলো, আর এই রুট আর স্কোয়ার কাটাকাটি হয়ে গেল, বাট এখানে সামনে একটা প্লাস মাইনাস চলে আসবে। তাহলে আমাদের উত্তরটা কত হবে, উত্তর হবে প্লাস মাইনাস রুট ওভার টু ইন্টু a মাইনাস বি, প্লাস মাইনাস রুট ওভার টু ইন্টু a মাইনাস বি। কিভাবে হলো দেখো, আমরা একটু ছোট্ট করে দেখার ট্রাই করি এটা কিভাবে হলো বা কেন এটা হলো। দেখো তো, আমি যদি এইভাবে বলি যে এই প্লাস ফোরের ওপর হোল স্কোয়ার করলাম, তাহলে কত হবে, তাহলে দেখো এই তো এই রুট আর স্কোয়ার কাটাকাটি হয়ে গেল, আমরা পাবো শুধু ফোর, আমরা পাবো শুধু ফোর। আমরা যদি এখন বলি যে না, আমি হচ্ছে মাইনাস ফোর তার উপর হোল স্কোয়ার করব, তাহলে কত হবে, তাহলে দেখো এবার কিন্তু স্কোয়ার আর রুট কাটাকাটি হয়ে গেলে মাইনাস ফোর পাচ্ছি, আমরা কিন্তু মাইনাস ফোর পাচ্ছি। তাহলে এখানে কি হচ্ছে, এই তো প্লাস ফোরের ওপর হোল স্কোয়ার করে তাকে রুট করলেও ফোর পাবো, মাইনাস ফোরের ওপর হোল স্কোয়ার করে রুট করলে তাকেও আমরা কি পাবো দেখো তো, এই ক্ষেত্রে পাচ্ছি মাইনাস ফোর। এই তো একবার প্লাস একবার মাইনাস, এই জন্য কি করছি, এই যখন তোমার হচ্ছে স্কোয়ার আর রুটকে উঠিয়ে দিলাম, ওই জন্য এখানে সামনে একটা প্লাস মাইনাস চলে আসলো, ঠিক আছে, সামনে একটা প্লাস মাইনাস চলে আসলো। তাহলে স্কোয়ার এবং রুট এই দুইটাকে যখন কাটাকাটি করে দিব, এখানে সামনে একটা প্লাস মাইনাস নিতে হবে, ঠিক আছে। এই ব্যাপারটা বুঝতে পারলাম, এই ব্যাপারটা ক্লিয়ার। এই ব্যাপারটা অনেকেই ভুল করে, এটা কিন্তু ভুল করা যাবে না, ঠিক আছে, ওকে। তাহলে চলো আমরা আজকের এর পরের ম্যাথে চলে যাই, এর পরের ম্যাথে চলে যাই, দেখি এই ম্যাথে কি আছে। আই থিঙ্ক এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার, ঠিক আছে। এটি স্কোয়ার আর রুট কাটাকাটি করলে প্লাসের ক্ষেত্রেও এটা হতে পারে, মাইনাসের ক্ষেত্রেও একই মান হতে পারে। দেখো এখানে কি হবে, প্লাসের ক্ষেত্রেও সেম মানটা পাচ্ছি, মাইনাসের ক্ষেত্রেও সেম হচ্ছে, কিন্তু আমরা এটাকে কি বলতে পারি, এটাকে বলতে পারি রুট ওভার 16, এটাকেও কিন্তু রুট ওভার 16 বলতে পারি, তাই না। এ তো স্কোয়ার করে দিলে কি হয়ে যাবে, 16 হয়ে যাবে, ওই জন্য প্লাস মাইনাস উঠিয়ে দিলে বা হচ্ছে স্কোয়ার রুট উঠিয়ে দিলে একটা প্লাস মাইনাস ওখানে দিতে হয়, ঠিক আছে। আই থিঙ্ক এটা তোমাদের ক্লিয়ার হয়েছে, ওকে। চলো
আমরা হচ্ছে আজকের মতো লাস্ট ম্যাথ আমরা হচ্ছে একটু দেখার ট্রাই করব। দেখি লাস্ট ম্যাথে কি আছে, চলো। লাস্ট কোয়েশ্চেনটা হচ্ছে একটা বিন্দু তোমাকে দিয়েছে পি 0,0, পি হচ্ছে 0,0, একটু ধরে নিলাম বিন্দুটা ডি নম্বরে, পি হচ্ছে 0,0 আর কিউ বিন্দু হচ্ছে আমি ধরে নিলাম দেখো সাইন থিটা ইন্টু সাইন থিটা কমা কস থিটা, সাইন থিটা কমা কস থিটা। এখন আমার কি করতে হবে, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। দেখি তোমরা অনেকে উত্তর দিয়ে ফেলেছো, হ্যাঁ অনেকে উত্তর দিয়েছো, ঠিক আছে 1 হবে। চলো আমরা দেখি কিভাবে 1 হয়, এটা আমরা দেখে ফেলি। এই যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব পি কিউ, কি হবে এটা দেখো, রুট ওভার এই ভুজ দুইটা বিয়োগ করো। আমি 0 মাইনাস সাইন থিটাও করতে পারি, সাইন থিটা মাইনাস 0ও করতে পারি, করে ফেলো। সাইন থিটা মাইনাস 0, সাইন থিটা মাইনাস 0 তারপর হোল স্কোয়ার। তোমরা চাইলে 0 মাইনাস সাইন থিটাও করতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আরেকটা কি হবে, আরেকটা হবে তোমার cos থিটা মাইনাস 0 তার উপর হোল স্কোয়ার, cos থিটা মাইনাস 0 তার উপর হোল স্কোয়ার। এখন দেখো কি হবে, এটাকে আমি লিখতে পারি হচ্ছে সাইন থিটা তার উপর হোল স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা, আর cos থিটা মাইনাস 0 হোল স্কোয়ার অর্থাৎ cos থিটা হোল স্কোয়ার, তাকে লিখতে পারি cos স্কোয়ার থিটা। আর এটা ত্রিকোণমিতির একটা বিখ্যাত সূত্র, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা এর মানটা হচ্ছে 1, এর মানটা হচ্ছে 1। ওই জন্য কি হবে, এই জন্য রুট ওভার এটা হবে 1, আমরা লিখতে পারবো ফাইনালি এটা 1। এটাই হচ্ছে আমাদের উত্তর, এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা 4টা ম্যাথ করে ফেললাম, অনেক মজার ম্যাথ নেই এগুলো, এগুলো কিন্তু অনেক মজার ম্যাথ। তাহলে আজকে আমরা আর বেশি আগাবো না, আমরা হচ্ছে মূলত 11.1 এই অনুশীলনীর ম্যাথগুলো করছিলাম। আমরা পরের ক্লাসে, কালকে তোমাদের সাথে আরেকটা ক্লাস আছে, এই ক্লাসে আমরা এখান থেকে আরও কিছু ম্যাথ করার ট্রাই করব। আমাদের যেহেতু স্থানাঙ্ক জ্যামিতির ওপর 2টা ক্লাস বরাদ্দ করা হয়েছে, সেজন্য এই 2টো ক্লাসে যতটুকু দেখানো সম্ভব হয় ততটুকুই তোমাদের দেখানোর চেষ্টা করব। আশা করছি এই 2টো ক্লাসে তোমাদের যতটুকু দেখাবো এইটুকুর উপর তোমাদের কোনো সমস্যা থাকবে না। তোমরা একদম কনফিডেন্সের সাথে, একদম কনফিডেন্ট হয়ে এইগুলো কি করতে পারবা, উত্তর করতে পারবা, ঠিক আছে। আচ্ছা আরেকটা ব্যাপার একটু বলে নিই, এই ম্যাথের ক্ষেত্রে যেহেতু আমি এ আর বির মানগুলো জানি না, এ আর বির মানগুলো তো আমি জানি না, এর মান পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে, বির মান পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে, এটা কিন্তু চলকের মতো অনেকটা, তাই না। এই চলকের জন্য আমরা কি করেছি, যেহেতু আমরা জানি না ওই জন্য আমরা কি করেছি, ওই জন্য আমরা এখানে প্লাস মাইনাস নিয়ে এসেছি। মানে এই দুইটার বিয়োগফল যদি পজিটিভ কিছু হয় তাহলে প্লাসটা কাজ করবে, প্লাস কাজ করে সেটাকে হচ্ছে কি করে দেবে, সেটাকে দূর করে দিবে, প্লাসটা কাজ করে সেটাকে দূর করে দিবে। আর এ আর বির বিয়োগফল যদি নেগেটিভ হয় তাহলে ওই মাইনাসটা কাজ করবে। এটাকে তুমি এভাবেও লিখতে পারো, একটু দেখো, এটাকে তুমি মডুলাস দিয়েও লিখতে পারো। এটাকে তুমি যদি মডুলাস দিয়ে লেখো তাহলে এইভাবে হবে, এই যে √2 আর এই তো প্লাস মাইনাস এ মাইনাস বি আছে না, এটার বদলে তুমি মডুলাস অফ এ মাইনাস বি দিতে পারো। কেন মডুলাস, ওই তো দূরত্ব নেগেটিভ হতে পারে না, তার জন্য এখানে মডুলাস সিম্বলটা দিয়েছি। তুমি মডুলাস সিম্বলটাও দিতে পারো, এটাও দিতে পারো। সব থেকে ভালো হয় তোমরা যদি মডুলাস সিম্বলটা দাও, তাহলে এ মাইনাস বির মান যেটাই আসুক না কেন, পজিটিভ আসুক কিংবা নেগেটিভ, এই জাদুর বাক্সটা সব কিছুকেই পজিটিভ করে দেবে, ঠিক আছে। আই থিঙ্ক এখন আরও ভালো করে ক্লিয়ার হয়েছে। তাহলে এখন একটা স্মাইলি দিতেই পারো, ঠিক আছে, এখন চাইলে দিতেই পারো। তাহলে এই পর্যন্তই, আজকে আমরা 11.1 এর বেশ কিছু ম্যাথ করলাম। কালকে আমরা 11.1 এটা শেষ করে এর পরের যে অনুশীলনী ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল থেকে মজার কিছু ম্যাথ দেখব, ঠিক আছে। তাহলে এটাই, সবাই ভালো থেকো, আর অবশ্যই নোট করে এখানে সাবমিট করিও।
ঠিক আছে? তাহলে যারা সবথেকে সুন্দর নোট করতে পারবে, একটু রংচং মাখিয়ে একটু সুন্দর খাতা পরিষ্কার রেখে, তাদের জন্য কিন্তু কি থাকছে, তাদের জন্য আমাদের এই প্রিমিয়াম টি শার্টটা থাকছে। তাহলে আবার তোমাদের সাথে দেখা হবে কালকে স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে আরও মজার মজার বেশ কিছু প্রবলেম, বেশ কিছু কনসেপ্ট নিয়ে আমরা কথা বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আসসালামু আলাইকুম।